আচ্ছা, ক্যালকুলাসের মধ্যে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে লিবনিস রুল বা হায়ার অর্ডার ডেরিভেটিভ বা nth অর্ডার ডেরিভেটিভ থেকে যে ইম্পর্টেন্ট টাইপের প্রবলেমগুলো আমাদের পরীক্ষাতে বারবার রিপিট হয়েছে, ঠিক আছে, মানে মোস্ট রিপিটেড যে প্রবলেমগুলো রয়েছে, অর্থাৎ যেগুলোতে আমাদের কিছু ফাংশন দিয়ে সেই ফাংশনটাতে nth অর্ডার ডেরিভেটিভ বা লিবনিস রুলের ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করে সেখান থেকে কিছু এক্সপ্রেশন প্রমাণ করতে বলে, অর্থাৎ yn এর ভ্যালু প্রমাণ করতে বলে, সেখানে ওয়াইটা দেওয়া থাকে এবং সেই সাথে 0 পয়েন্টে বা কোনো ইভেন নাম্বারে বা অড নাম্বারে ওয়াই এর ভ্যালুটা কিরকম হবে, yn এর ভ্যালুটা সেটাও জিজ্ঞাসা করে, যখন n এর ভ্যালু ইভেন কিংবা অড কিংবা x এর ভ্যালু যখন 0, সেই সমস্ত পয়েন্টে আমাদের nth অর্ডার ডেরিভেটিভ গুলো চায়। তো সেই ধরনের প্রবলেমগুলোর মধ্যে যেগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট, এরকম কিছু প্রবলেম রয়েছে বারবার রিপিট হয়, একই প্রবলেম বারবার রিপিট হতে থাকে, তো সেই ধরনের প্রবলেম নিয়ে মেনলি আজকে আলোচনা করব। তো তার মধ্যে আমাদের অবশ্যই আরেকবার রিক্যাপ করে নিতে হবে, সেটা হচ্ছে লিবনিস রুল বা nth অর্ডার ডেরিভেটিভের জন্য যে প্রোডাক্ট ফর্মুলাটা ছিল সেটাই হচ্ছে লিবনিস রুল। সেই প্রোডাক্ট ফর্মুলাটা কি ছিল? ঠিক আছে, সেখানে দুটো ফাংশন থাকবে, দুটো ফাংশনের প্রোডাক্ট ফর্মে থাকবে, তার nth অর্ডার ডেরিভেটিভ চাওয়া হবে। সেই রকম অবস্থায় তার উপর আমরা লিবনিস রুল অ্যাপ্লাই করলে তাহলে তার ডেরিভেটিভটা পাবো টাইমে। ওকে, তাহলে শুরু করা যাক। তো প্রথমে লিবনিস রুলটা একবার একটু জেনে নিই। লিবনিস রুলটা ছিল হচ্ছে দুটো ফাংশন যদি থাকে এফ আর জি, এফ এবং জি দুইজনের প্রোডাক্ট যদি থাকে, ঠিক আছে, মানে এফ এক্স ইন্টু জি এক্স ফর্মে রয়েছে, তাহলে সেই ফাংশনটার এফ এবং জি দুইজনেই যদি এন টাইমস পর্যন্ত ডিফারেন্সিয়েবল হয়, কারণ আমাকে জিজ্ঞাসা করবে হচ্ছে এন অর্ডার ডেরিভেটিভ, তো তার জন্য এন টাইমস দুটোকেই ডিফারেন্সিয়েবল হতে হবে, নাহলে এন অর্ডার ডেরিভেটিভ করবো কি করে যদি এন অর্ডার ডেরিভেটিভ এক্সিস্টই না করে। তাই ওই জন্য এফ এবং জি দুইজনকেই কিন্তু ইজ ডিফারেন্সিয়েবল এন টাইমস। ওকে, এবং অ্যাট এ পয়েন্ট এক্স ইকুয়ালস টু এক্স এর কোন একটা পার্টিকুলার পয়েন্ট এ পয়েন্টে সেটা ডিফারেন্সিয়েবল হবে, ঠিক আছে, যেমন এক্স ইকুয়াল টু জিরো বলতে পারে বা অন্য কিছু। ফাইন্ড দি nth অর্ডার ডেরিভেটিভ অফ দি ফাংশন, ঠিক আছে, ফাইন্ড দি nth অর্ডার ডেরিভেটিভ অফ দি ফাংশন, একটা এন হবে এফ জি, মানে এই এফ ইন্টু জি ফাংশনটার, এফ ইন্টু জি ফাংশনটার nth অর্ডার ডেরিভেটিভ বার করতে বলেছে অ্যাট এক্স ইকুয়ালস টু এ। তার জন্য আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে লিবনিস রুল। সেই রুলটা এবার লিখে দিচ্ছি এখানে, সেই রুলটা এবার আমি লিখছি। সেটা হচ্ছে এফ জি, এই ফাংশনটা যদি nth অর্ডার ডেরিভেটিভ করি, nth অর্ডার ডেরিভেটিভকে সাধারণত কিভাবে লিখে থাকি, মাথায় এন দিয়ে, অর্থাৎ যেমন আমি যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হয়, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে কিভাবে লিখবো, ওয়াই ওয়ান লিখতে পারি নিচে, কিংবা ওয়াই ওয়ান মাথায় লিখতে পারি, কিংবা ওয়াই ড্যাশ লিখতে পারি, কিংবা ডি ওয়াই লিখতে পারি, কিংবা যেটাকে আমরা অতি পরিচিত ক্লাস 11 থেকে ডিওয়াই ডিএক্স লিখতে পারি, ঠিক আছে, এরকম বিভিন্ন ফর্মে সেটাকে আমরা এক্সপ্রেস করতে পারি। সেটাকে যদি আমি ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ধরা থাকে, ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, তার মানে সেটাকে আমরা এফ ড্যাশ এক্স বলতে পারি, কিংবা এফ ওয়ান এক্স বলতে পারি, ঠিক আছে। এবার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে আর এরকম ওয়ান লেখা হয় না, ডাইরেক্ট ড্যাশ দিয়ে দেওয়া হয়, কিন্তু এখন আমাকে যদি থাকে, এখানে যদি আমার থাকে হচ্ছে 100 অর্ডার ডেরিভেটিভ, তো তখন আমরা কিন্তু ওয়াই 100 এরকম ভাবে লিখতে পারি, আবার ওয়াই এর মাথায় 100 ব্র্যাকেটে লিখতে পারি। ব্র্যাকেটটা দেওয়া হয় কেন? কারণ ব্র্যাকেটটা দিলে আমরা বুঝতে পারবো যে সেটা পাওয়ার বোঝাচ্ছে না, সেটা 100তম ডেরিভেটিভ বোঝাচ্ছে, 100 অর্ডারের ডেরিভেটিভ বোঝাচ্ছে ওয়াই এর, তাই সেটাকে ব্র্যাকেট দিয়ে লেখা হচ্ছে। আদারওয়াইজ শুধু ওয়াই টু দি পাওয়ার 100 লিখলে মনে হবে যেন ওয়াই এর পাওয়ারে 100 রয়েছে, ঠিক আছে। এটা ওয়াই এর পাওয়ারে তো রয়েছে ঠিকই, কিন্তু সেটা কিন্তু সেই এক্সপোনেন্টটা নয়, মানে ওয়াই ইন্টু করে করে 100টা ওয়াই এর গুণফল নয়, সেটা জাস্ট ওয়াই কে 100 বার ডেরিভেটিভ করার পর যে 100তম ডেরিভেটিভ তার ভ্যালুটা কত হবে সেটা বোঝাচ্ছে। বোঝা গেছে? এই নোটেশনটা আমরা ইউজ করে থাকি। তো এফ জি, মাথায় এরকম ব্র্যাকেটের মধ্যে এন লিখলাম, তার মানে হচ্ছে এফ জি তার ডেরিভেটিভ, এর ধরার ডেরিভেটিভ অ্যাট দি পয়েন্ট এ, অ্যাট কোথায় না এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে, এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে তার 100তম ডেরিভেটিভ বা তম ডেরিভেটিভ বার করা হচ্ছে অ্যাকচুয়ালি। তো সেটা কত? তার ফর্মুলাটা, দিস ইজ ইকুয়ালস টু,
আমরা এটা বাইনোমিয়াল থিওরেমের মতো কাজ হবে। বাইনোমিয়াল থিওরেমের মতো কাজ হবে বলতে, আমরা যদি এখন করি এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার এন, তাহলে সেটাকে আমরা কি লিখতাম? এটাকে লিখতাম হচ্ছে এন সি জিরো দিয়ে শুরু করতাম। ক্লাস ইলেভেনে যে বাইনোমিয়াল থিওরেম বা দ্বিপদ উপপাদ্য বলে চ্যাপ্টারটা আমরা পড়েছিলাম, সেখানে এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার এন এর ফর্মুলা ছিল। সেই ফর্মুলাটাই এটা মেনটেন করে। কিরকম ফর্মুলা ছিল? এন সি জিরো এক্স টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার জিরো, অর্থাৎ এর পাওয়ার জিরো থেকে শুরু করে বাড়তে বাড়তে এন যাবে, আর এক্স এর পাওয়ার এন থেকে শুরু করে কমতে কমতে জিরোতে যাবে। তাই তো? এক্স এর পাওয়ার কমতে কমতে এন থেকে জিরোতে যাবে, আর এর পাওয়ারটা বাড়তে বাড়তে জিরো থেকে এনে যাবে। তার টোটাল এন প্লাস ওয়ান সংখ্যক টার্ম এখানে থাকবে। যেমন পরের টার্মটা কত হবে? এন সি ওয়ান এক্স টু দি পাওয়ার, এক্স এর পাওয়ার কত করে কমবে? এক ঘর করে কমবে। আর এটা কত করে বাড়বে? এক ঘর করে বাড়বে। তাহলে এক্স এর পাওয়ার এক ঘর কমলে এন মাইনাস ওয়ান, তার সঙ্গে এর পাওয়ারটা এক বাড়লো, জিরো থেকে এক হলো। তারপরে এন সি টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু এ টু দি পাওয়ার টু, এরকম করতে করতে চলবে। এই ধরনের জিনিসটা আমাদের চলতে থাকবে এখানে, তাই তো? তো এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে লাস্ট কোথায় গিয়ে শেষ হবে? লাস্ট তাহলে কোথায় গিয়ে শেষ হবে সেটা, তার মানে চলবে হচ্ছে এন সি এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান থাকবে ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এবং লাস্ট টার্ম হবে এন সি এন এক্স টু দি পাওয়ার ওয়ানের পর সেটা হয়ে গেল আরো এক ঘর কমে জিরোতে পরিণত হলো পাওয়ারটা, আর এর পাওয়ারটা আরো এক ঘর বেড়ে এন মাইনাস ওয়ান থেকে এন এ পরিণত হলো। এই ছিল হচ্ছে বাইনোমিয়াল থিওরেমের কনসেপ্ট। কেন এটা বললাম? কারণ আমাদের লিবনিজ রুল বলছে এরকম বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট অনুযায়ী ডেরিভেটিভ গুলো চলতে থাকে। প্রোডাক্ট ফর্মে যখন ডেরিভেটিভ হবে, লিবনিজ রুল বলছে এই এক্সপ্রেশনেই চলবে, অর্থাৎ এরকম টাইপের এক্সপ্রেশনেই জিনিসটা চলবে। কিরকম ভাবে চলবে? এখানে যেমন এই এনটা বা এই জিরোটা বা এই ওয়ান গুলো, এগুলো কিন্তু সব পাওয়ার বোঝাচ্ছে। আর এই nth অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে সেগুলোই কিন্তু আমাদের কাছে ডেরিভেটিভ বোঝাবে, পাওয়ার নয়। ঠিক আছে? তাহলে কি লিখতে পারি সেখান থেকে ফর্মুলাটা? ফর্মুলাটা তাহলে কি হবে এবার দেখা যাক। তাহলে এফ জি হোল টু দি পাওয়ার এন এ ইকুয়ালস টু, মানে nth অর্ডার ডেরিভেটিভ অফ এফ জি অ্যাট এক্স ইকুয়ালস টু এ, সেটা হবে হচ্ছে তাহলে এন সি জিরো। প্রথমটা কি হবে? এন সি জিরো এক্স টু দি পাওয়ার এন এর পরিবর্তে হবে তাহলে এফ টু দি পাওয়ার এন এ, সঙ্গে জি এর কোনো ডেরিভেটিভ নয়। এখানে জিরো মানে কি? জি এর পাওয়ারে জিরো লেখা মানে জিরো অর্ডার ডেরিভেটিভ, মানে আর ডেরিভেটিভ হলোই না অ্যাকচুয়ালি। প্র্যাকটিক্যালি ডেরিভেটিভ তার মানে হলো না, তার মানে জি অফ এ। তারপরে তারপরে কোএফিসিয়েন্টটা কত? এন সি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে কি হবে? এফ এর ডেরিভেটিভ হবে এন মাইনাস ওয়ান তম ডেরিভেটিভ অ্যাট এ, সেই সঙ্গে জি এর এক ঘর ডেরিভেটিভ শুরু হলো। জি এর ডেরিভেটিভ শুরু হলো এক ঘর, মানে প্রথম অর্ডার ডেরিভেটিভ জি এর হলো, প্লাস এন সি টু করলে কি হবে? এফ এর আরো এক ঘর কম ডেরিভেটিভ হবে, অর্থাৎ এফ এন মাইনাস টু হবে অ্যাট এক্স ইকুয়ালস টু এ, তার সঙ্গে জি এর ডবল ডেরিভেটিভ হলো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হলো। এবং এভাবে যদি চলতে থাকে তাহলে আর এর টার্মে গিয়ে, ঠিক আছে, বা আর প্লাস ওয়ানের টার্মে গিয়ে তার কোএফিসিয়েন্টটা কিরকম দাঁড়াবে? সেটা হয়ে যাবে কিছুটা এরকম, এন সি আর এফ টু দি পাওয়ার এন মাইনাস আর, কারণ যখন এখানে ওয়ান রয়েছে তখন এখানে আর রয়েছে। এখানে ওয়ান থাকলে এখানে এন মাইনাস ওয়ান হয়েছে, তাহলে এখানে আর থাকলে এখানে কি হবে? এন মাইনাস আর হবে অ্যাট এক্স ইকুয়ালস টু এ, সঙ্গে এখানে যখন ওয়ান তখন এখানে ওয়ান। আমি এই টার্মটা ইচ্ছা করে লিখছি কারণ আমরা জেনারেল টার্মটা মনে রাখলে কখনো ভুল হবে না। আবার এভাবে চলতে থাকবে, চলতে চলতে লাস্টের আগের টার্মটা কি হবে? এন সি এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান, মানে এখানে এফ এফ এর একবার ডেরিভেটিভ হলো, আর জি এর এন মাইনাস ওয়ান অর্ডার ডেরিভেটিভ হলো, এবং একদম লাস্ট টার্মে গিয়ে এফ এফ কত? এফ জিরো হয়ে যাবে, তার মানে এফ জিরো হয়ে যাবে, মানে এফ এর ডেরিভেটিভ আর হলো না। তাহলে এফ অফ এ থাকলো, যেরকম প্রথমে জি এর ডেরিভেটিভ হয়নি, জি অফ এ ছিল, তার সঙ্গে চলে এলো হচ্ছে আমাদের কাছে জি এর ডেরিভেটিভ একদম কমপ্লিট এন এ তরার পর্যন্ত হবে।
বোঝা গেছে? এই হচ্ছে পুরো বাইনোমিয়াল থিওরেমের সঙ্গে রিলেটেড ফর্মুলা। লিবনিজ রুল বলছে যখন প্রোডাক্ট ফর্মে কোনো ফাংশন থাকবে, দুটো ফাংশনের প্রোডাক্ট আকারে থাকবে এবং তাদের nth অর্ডার ডেরিভেটিভ বার করার দরকার পড়বে, তখন কিন্তু কোএফিসিয়েন্ট গুলো এবং পুরোপুরি ফরম্যাটটাই বাইনোমিয়াল থিওরেমের মতো এগোবে। বাইনোমিয়াল থিওরেমে যেমন এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার এন এর ফর্মুলা ছিল, সেই ফর্মুলা অনুযায়ী কিন্তু এগোতে থাকবে। অর্থাৎ এই পুরো জিনিসটাকে, পুরো ব্যাপারটাকে আমরা এইভাবে বলতেই পারি যে এফ জি, nth order derivative of fg at a is nothing but সামেশন ফর্মে যদি লিখি, সামেশন ফর্মে যদি জিনিসটাকে এক্সপ্রেস করি, তাহলে সামেশনের ভিতরে যে ইন্ডিভিজুয়াল টার্ম গুলোকে সে রিপ্রেজেন্ট করবে হচ্ছে এইটা, এই টার্মটাই হচ্ছে রিপ্রেজেন্টেটিভ এখানে, এই টার্মটাই হচ্ছে সবাইকে রিপ্রেজেন্ট করছে, যেখানে আর এর ভ্যালু জিরো থেকে শুরু করে, আর এর ভ্যালু জিরো থেকে শুরু করে আপ টু এন পর্যন্ত যাবে, জিরো থেকে শুরু করে এন পর্যন্ত। তাহলে আমি যদি বসাই ভ্যালুটা এখানে, তাহলে কত আসছে, কত আসছে তাহলে এন সি আর এফ এন মাইনাস আর at the point a জি আর এ, যেখানে আর এর ভ্যালুটা জিরো থেকে এন পর্যন্ত রান করবে, অর্থাৎ জিরো থেকে এন মানে এন প্লাস ওয়ান সংখ্যক পদ এখানে থাকবে, এন প্লাস ওয়ান সংখ্যক টার্ম থাকবে এই এক্সপ্রেশনে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কেস, এই হচ্ছে আমাদের ব্যাপার এখানে। ওকে, তো এই যে জিনিসটা করলাম, এই ফর্মুলাটার উপর ডিপেন্ড করে আমাদের কাজ হবে, কিন্তু এতটা বড় ফর্মুলা আমাদের কাজে লাগবে না, আমাদের ফর্মুলা দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই। লিবনিজ রুল যখন আমরা অঙ্কগুলো করব, ঠিক আছে, লিবনিজ রুলের অঙ্কগুলো যে করব সেখানে কিন্তু আমাদের এত বড় ফর্মুলাটা কাজে লাগবে না, আমাদের অনেক শর্ট ভাবে কাজে লাগবে। কিরকম কাজে লাগতে পারে আমি একটু বলে রাখি, কিরকম কাজে রাখতে পারে আমি একটু বলি এখানে একবার। সামথিং ফাংশনটা দিল আমাকে, এফএক্স ফাংশনটা দিল, এফএক্স ফাংশনটা হচ্ছে আমাদের কাছে, আমাকে ধরলাম এরকম টাইপের একটা ডেরিভেটিভ করতে বলেছে, এনে তোরা ডেরিভেটিভ করতে বলেছে সামথিং ওয়াই টু এক্স স্কোয়ারের এনে তোরা ডেরিভেটিভ কত হবে। এটা আমাদের জিজ্ঞাসা করছে ওয়াই টু এক্স স্কোয়ার। এবার এটার মানেটা আমি একটু বোঝাই, কেন আমি হঠাৎ করে এরকম ধরনের একটা অদ্ভুত ফাংশন দিলাম এখানে। কারণ এরকম ফাংশনই আমাদের করতে হবে ডেরিভেটিভ অঙ্কটার মধ্যে, অঙ্কগুলোর মধ্যে যেগুলো আমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, তাই আমাকে এরকম টাইপের ফাংশনই নিতে হচ্ছে, যাতে করে আমরা কনসেপ্টটা বুঝতে পারি। একটা পাতি ফাংশন নিয়ে বলবো, তারপর সেটা কাজে লাগবে না, ওরকম নিয়ে লাভ নেই। এরকম ওয়াই টু লিখতে গেলাম কেন হঠাৎ করে, কারণ এক্স্যাক্টলি এই জিনিসটাই আসবে, সেটা আমরা অঙ্ক করার সময় বুঝতে পারবো যে না এটাই আসবে। তো ডিএন ডিএক্স এন ওয়াই টু এক্স স্কোয়ার, ওয়াই টু মানে কি, ওয়াই টু মানে অলরেডি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয়ে রয়েছে, ওয়াই যে ফাংশনটা সেই ফাংশনটা অলরেডি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয়েই রয়েছে, এবং সেটাই হচ্ছে আমাদের কাছে এফ এক্স। তাহলে এফ এক্সটা হচ্ছে ওয়াই টু, ওয়াই টু এক্স, আর জি এক্সটা কত, জি এক্সটা হচ্ছে আমাদের কাছে এক্স স্কোয়ার, জি এক্সটা হলো এক্স স্কোয়ার। ওকে, এফ এক্সটা হচ্ছে ওয়াই টু এক্স আর জি এক্সটা হচ্ছে এক্স স্কোয়ার, কিংবা কেউ যদি বলে যে উল্টো ধরবো তাতেও হতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। ঠিক আছে, এইবার আমাকে যদি লিবনিজ রুল অ্যাপ্লাই করতে হয়, আমাকে যদি এটা বের করতে হয় যে ডিএন ডিএক্স এন ওয়াই টু এক্স স্কোয়ার কত হবে, সেটা করতে হয়, তার মানে অ্যাকচুয়ালি আমাদের এফ জি, এফ জি হোল এন করতে হচ্ছে, এফ জি এন করতে হচ্ছে। ঠিক আছে, কোনো পার্টিকুলার পয়েন্ট এখন লিখছি না, জাস্ট এফ জি এন করতে হচ্ছে। তো এফজিএন করতে হলে আমাদের ফর্মুলাটা কি হয়, ফর্মুলাটা হচ্ছে তোর এন সি জিরো থেকে শুরু হবে, তারপর এফ এর এন এর তম ডেরিভেটিভ হবে, জি এর একবারও ডেরিভেটিভ হবে না, তারপর এফ এর দুবার ডেরিভেটিভ হবে, কি হবে না ব্যাপারটা, এন সি জিরো এফ, এফ এর এন তম ডেরিভেটিভ, জি এর একবারও ডেরিভেটিভ নয়, প্লাস এন সি ওয়ান এফ এর এক ঘর কম ডেরিভেটিভ, জি এর কোনো জি এর এক ঘর ডেরিভেটিভ শুরু হলো, তারপর এন সি টু এফ এন মাইনাস টু জি এর ডবল ডেরিভেটিভ হবে, তারপর এন সি থ্রি এফ এর এন মাইনাস থ্রি অর্ডার ডেরিভেটিভ হবে, সেই সাথে জি এর ডেরিভেটিভ হবে থার্ড অর্ডার, অ্যান্ড সো অন।
এভাবে চলতেই থাকবে জিনিসটা। তো এবার যদি আমি ভ্যালুগুলো এখানে বসানোর চেষ্টা করি তাহলে কি আসবে? ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, NC0 FN মানে হচ্ছে y2 n অর্ডার ডেরিভেটিভ, y2 n অর্ডার ডেরিভেটিভ, y এর অলরেডি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয়ে রয়েছে, y এর অলরেডি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয়ে রয়েছে, আরো n এর অর্ডার ডেরিভেটিভ চাইছি। ঠিক আছে, FN মানেটা কি? FN মানে হচ্ছে y2 n এর অর্ডার ডেরিভেটিভ, তার মানে হয়ে গেল কত? y2 প্লাস n বা n+2, সেকেন্ড অর্ডার হয়েই রয়েছে, আরো n বার তুই ডেরিভেটিভ করলি, তাহলে n+2 অর্ডার ডেরিভেটিভ হয়ে গেল না? তাহলে এটা হয়ে গেল n+2, কিন্তু জিটা কত হলো? জিটা হলো x²। জিটা কত হলো? জিটা হয়ে গেল আমাদের কাছে x²। ঠিক আছে, প্লাস NC1, FN-1 মানে কত? FN-1 মানে কত? FN-1 মানে হচ্ছে আমাদের কাছে, তার মানে yn, y2 তো ছিলই, এফটা হচ্ছে y2, তার আবার n-1 তম ডেরিভেটিভ, তার মানে হলো কত? y2, তার সঙ্গে এলো n-1, তার মানে হচ্ছে y n+1। y কত হলো? n+1 হলো, তাই তো? আর সঙ্গে কত হলো? জি এর একবার ডেরিভেটিভ, জি কত ছিল? x², তার একবার ডেরিভেটিভ করলে কত হয়? 2x হয়। কত হয়? 2x। দেন NC2, NC2 এর ক্ষেত্রে কি হবে? FN-2, FN-2 মানে কত? FN-2 মানে y n হয়ে যাবে, FN-2 মানে কত হবে? yn হবে, বিকজ FN-2 মানে হচ্ছে y2 অলরেডি ছিল, তার সঙ্গে n-2, তাহলে কত হয়? yn নিতে হবে, 2 আর -2 তো কেটে যাবে। আর তার সঙ্গে জি এর ডবল ডেরিভেটিভ, জি এর ডবল ডেরিভেটিভ, জি এর অলরেডি একবার ডেরিভেটিভ করে 2x পেয়েছি, x² কে ডেরিভেটিভ করে 2x পেয়েছি, এবার 2x কে ডেরিভেটিভ করলে আরো কি আসবে? 2x কে ডেরিভেটিভ করলে 2 আসবে। কত আসবে? 2। এবং এর পরবর্তী যে টার্মগুলো সেগুলো আছে, কিন্তু তার ভ্যালু হয়ে যাচ্ছে 0, বিকজ আমি যখনই NC3 করলাম, NC3, FN-3 মানে তাতেও কোনো আমার সমস্যা নেই, তাতেও আমি সেটা, এটা n চলে এসছে, আরো এক ঘর কমে গিয়ে n-1 চলে আসবে। কিন্তু G3টা, যেটা অলরেডি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এই 2 হয়েছে, সেটা আরো যদি থার্ড অর্ডার ডেরিভেটিভ করা হয় তাহলে সেটা 0 হয়ে যাবে, কারণ 2 কে ডেরিভেটিভ করলে 0। এবং এরপর থেকে যত টার্মই আছে সেখানে যত অর্ডার বাড়বো, যত অর্ডারই বাড়াই না কেন জি এর জন্য ডেরিভেটিভ করার সময়, অলরেডি 0 হয়ে রয়েছে, তাকে যতবারই জেড ডেরিভেটিভ করবো এরপর থেকে 0ই আসবে। তার মানে এর পরবর্তী যে টার্মগুলো রয়েছে, টোটাল তো n+1 সংখ্যক টার্ম ছিল, কিন্তু তার প্রথম 3টে টার্মই শুধুমাত্র এখানে কাজে লাগবে, পরের যে টার্মগুলো সেগুলো সব 0 হয়ে যাচ্ছে কমপ্লিটলি, বিকজ সেকেন্ড অর্ডারে এসেই জি এর ডেরিভেটিভ করার সময় 2 পেয়ে গেছি, তারপর থেকে যতবারই আমি ডেরিভেটিভ করতে থাকবো সেগুলো 0ই দেবে, ফলে সেই টার্মগুলো আর এক্সট্রা করে আমরা এখানে আর লিখবো না। ঠিক আছে, লিখে জায়গাটাকে বড় করবো না। তাহলে আমাদের লেখার ক্ষেত্রে প্রায় প্রত্যেকটা অঙ্কে, ইচ অ্যান্ড এভরি প্রবলেমে আমাদের এই 3টে টার্মই কাজে লাগবে, কারণ আমাদের যে জি এর ফাংশনটা থাকবে, জি এর ফাংশনটা x² জাতীয় ফাংশনই থাকবে। x³ থাকলে 3টে টার্ম কাজে আরো এই টার্মটাও কাজে লাগতো, এখানে এসে কনস্ট্যান্ট হতো এবং তারপরে গিয়ে 0 হতো, তাহলে এত অব্দি কাজে লাগতো যদি x³ জাতীয় কোনো এক্সপ্রেশন থাকতো, কিন্তু সাধারণত থাকে না, x² যুক্ত টার্মই থাকে। ঠিক আছে, যত পাওয়ারটা বেশি হবে, মানে এক্স এর পাওয়ার যত হবে, জি এর মধ্যে এক্স এর পাওয়ার যত হবে, তত পর্যন্ত ডেরিভেটিভ করলেই একমাত্র কনস্ট্যান্ট পাওয়া যাবে, তারপরে যখনই ডেরিভেটিভ হবে তার চেয়ে বেশি যদি হয়ে যায়, মানে জি এর মধ্যে জি এক্সটা হচ্ছে আমার কাছে এরকম, জি এক্সটা আমার কাছে x⁵, তাহলে সেক্ষেত্রে G5x করলেই আমরা একটা কিছু ভ্যালু পাবো। G5x করলে আমরা অ্যাকচুয়ালি যেটা পাই সেটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল পাই, সেটা নিয়ে ব্যাপার নেই, কিন্তু তারপরে যখনই আমরা পাওয়ারটাকে বাড়িয়ে দেব, মানে অর্ডারটাকে বাড়িয়ে দেব, জি এর যে পলিনোমিয়ালটা তার ডিগ্রির থেকে যদি জি এর ডেরিভেটিভের অর্ডার বেশি হয়ে যায়, তখন আস্তে আস্তে 0 হতে থাকবে প্রত্যেকটাই। ঠিক আছে, এবং শুধুমাত্র এটা কেন, সমস্তটাই 0 হয়ে যাবে যখন এনটা 5-এর থেকে বড় হয়ে যাবে। ওকে, এনটা 5-এর থেকে বড় হলেই 0ই হতে থাকবে, যেমন এখানে 2-এর থেকে বড় ক্ষেত্রে 0 হওয়া শুরু হয়ে গেছে।
তো যাই হোক, এই হচ্ছে আমাদের ব্যাপার। কিন্তু আমাদের এই ভ্যালুগুলো কিন্তু দরকার আছে। NC0 ভ্যালুগুলো মনে রাখতে হবে, NC0 কত হয়, NC1 কত হয়, এই ভ্যালুগুলো কিন্তু আমাদের জানতে হবে। এই কোএফিসিয়েন্ট গুলো কিন্তু বসাতে হয়। এই কোএফিসিয়েন্টের ভ্যালুগুলো কিন্তু এরকম এন আকারে রাখলে হয় না, NC দিয়ে রাখলে হবে না, সেখানে ভ্যালুগুলো বসাতে হবে। এবং সেটা কি কি ভ্যালু বসবে সেটা আবার লিখে দিই তাহলে একবার। NC0 মানে কত? NC0 মানে আমরা সবাই জানি সেটা হচ্ছে 1। NC1 মানে কত? সেটা হচ্ছে n। NC0 মানে 1, NC1 মানে কিন্তু n। তারপর NC যদি আমি 2 নিই, 2টা পর্যন্তই লাগবে। NC2 মানে কত? NC2 মানে হচ্ছে আমাদের কাছে, NC2 মানে হচ্ছে কত? n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু হয়। কত হয়? n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু। কি করে হয় আরেকবার বলে দিই। আমরা এনসিআর এর ফর্মুলা তো সবাই জানি। এনসিআর এর ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে NC2 কত হবে? তাহলে সেই রেসপেক্টে NC2 কত হবে? এটা যদি এনসিআর এর ফর্মুলা হয় তাহলে NC2টা কত হবে? সেটা হয়ে যাবে আমাদের কাছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। তার মানে n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল লিখতেই পারি উপরটাকে, তার সাথে আরো দুটো n ফ্যাক্টোরিয়াল মানে কি, 1 থেকে n পর্যন্ত গুণফল, 1 থেকে n পর্যন্ত গুণফল। তাহলে n-2 পর্যন্ত নিলাম। আর বাকি যে দুটো টার্ম রয়েছে সেটা হচ্ছে n-1, আর এটা হচ্ছে n। টু ফ্যাক্টোরিয়াল মানে কি, 1 আর 2 এর গুণফল, 1 আর 2 এর গুণফল কত? 2। আর n-2 ফ্যাক্টোরিয়াল মানে কত? n-2 ফ্যাক্টোরিয়াল মানে n-2ই রাখলাম এখানে ফ্যাক্টোরিয়ালটাকে, যাতে এটা কেটে দিতে পারি। তাহলে হয়ে গেল n ইন্টু n-1/2, n ইন্টু n-1/2। ঠিক আছে, n ফ্যাক্টোরিয়ালের জাস্ট ভ্যালুগুলো বসিয়েছি, তাহলেই হয়ে যাচ্ছে। তো এই তিনটে মান আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সেটা হচ্ছে NC0 এর মান কত হয়, NC1 এর মান কত হয়, এবং NC2 এর মান কত হয়। কারণ প্রত্যেকটা অঙ্কে এই ভ্যালুগুলোই বসাতে হবে আমাকে, এই ভ্যালুগুলোই প্রত্যেকটা অঙ্কে বসাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যদি বসাই এবার, NC0 মানে কত? 1। তাহলে x² এরকম থাকছে, প্লাস NC1 এর মান কত? n, প্লাস NC2 এর মান কত? n ইন্টু n-1, তার সঙ্গে yn ইন্টু 2। এরকম হচ্ছে এক্সপ্রেশন। আর বাকি যা আছে সব জিরো হতে থাকবে, বাকি সমস্তটাই জিরো হতে থাকবে। ঠিক আছে, বাকি এই তিনটে টার্ম ছাড়া বাকি যে যতগুলো টার্ম আছে, তিনটে টার্ম ছাড়া বাকি কতগুলো টার্ম আছে কে বলবি বল। তিনটে টার্ম ছাড়া বাকি কতগুলো টার্ম এখানে আছে আমাকে বল দেখি। টোটাল কটা টার্ম থাকে এনে ধরার ডেরিভেটিভে? টোটাল কটা টার্ম থাকে এনে ধরার ডেরিভেটিভে? n+1 সংখ্যক, প্রথমেই বললাম n 0 plus থেকে 1 n+1। তাহলে তিনটে টার্ম এখানে ভ্যালু দিচ্ছে ঠিকঠাক, মানে নন নন জিরো ভ্যালু দিচ্ছে। তো বাকি জিরো কটা আছে আমাকে বল। n-2 n-2, কারণ n+1 সংখ্যক টোটাল টার্ম ছিল n+1, তার মধ্যে তিনটে টার্ম ঠিকঠাক রয়েছে। তাহলে বাকি যে টার্ম, তাহলে n-2 সংখ্যক জিরো এখানে রয়েছে। যদিও কোনো ব্যাপার না, এগুলো আমি জাস্ট তোদের কনসেপ্ট ক্লিয়ারিং এর জন্য বলছি, এগুলো আদৌ লিখতে হবে না আমাদের। আমাদের পরীক্ষাতে শুধুমাত্র এই তিনটা টার্ম লিখলেই হবে। ঠিক আছে, আমি শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ারিং এর জন্য জিনিসটাকে ভাবার জন্য আমি বলছি, কিন্তু পরীক্ষাতে আমাদের এই তিনটে টার্ম লিখলেই হবে। কতগুলো জিরো আছে, কি কি জিরো আছে, কত রকম জিরো আছে, ওই সমস্ত আমাদের দরকার নেই। কেন জিরো হয়েছে তাও দেখাতে হবে না। ঠিক আছে, তাহলে একটু যদি সিম্পলিফাই করি তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, একটু সিম্পলিফাই করা হলে আমরা পেয়ে যাচ্ছি x²। সুন্দর করে যদি সাজাই তাহলে x²টাকে আগে লিখলে দেখতে ভালো লাগবে। আর এখানে হচ্ছে 2n x yn+1। আর এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে 2 কেটে যাচ্ছে, তাহলে থাকলো হলো n ইন্টু n-1 yn। ঠিক আছে, এইভাবে আমাদের লিখতে হয়। এরকম টাইপের এক্সপ্রেশনই আমাদের বারবার চলে আসবে অঙ্ক করতে গিয়ে। ঠিক আছে, এইভাবে আমরা লিবনিটজ রুল অ্যাপ্লাই করবো প্রবলেম গুলোতে।
তো ডাইরেক্ট এবার আমি কোয়েশ্চেনে চলে আসি, কোয়েশ্চেন না করলে আমরা বুঝতে পারবো না যে কিভাবে অ্যাপ্লাই হবে। তো এটা ইয়ারে আসে একটা প্রবলেম, ঠিক আছে, এটা পরপর দুবার এসছে, পরপর দুবার বলতে 2018-তে এসছে দেখতে পাচ্ছি লেখা রয়েছে, এবং সেই সাথে আমাদের কারেন্ট ইয়ারেও কোয়েশ্চেন এসছে। তো ইফ y ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 - x² সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 - x², তাহলে সেক্ষেত্রে এই দুটো এক্সপ্রেশন আমাদের প্রমাণ করতে হবে, যার মধ্যে দুটো এক্সপ্রেশন থাকে। প্রথম এক্সপ্রেশনটা অনেক ক্ষেত্রেই দিয়ে দেবে না, 1 নম্বর যে এক্সপ্রেশনটা সেটা কিন্তু আলাদা করে প্রমাণ করতে বলবে না। সেকেন্ডটা দিলে আমাকে ফার্স্টেরটা করেই তার মাধ্যমেই আসতে হবে। ফার্স্টেরটা না করলে সেকেন্ডটা আমরা করতেই পারবো না, লিবনিজ রুল অ্যাপ্লাই করতে পারবো না। লিবনিজ রুল অ্যাপ্লাই হবে ফার্স্টের কোয়েশ্চেনটার উপর, ফার্স্টের যে এক্সপ্রেশনটা প্রমাণ করতে দিয়েছে তার উপর অ্যাপ্লাই করা হবে। তো তার জন্য সেটাকে আমাকে এমনিতেও প্রমাণ করতে হবে, অমনিতেও প্রমাণ করতে হবে, বলুক আর না বলুক। আর এই যে প্রমাণটা সেটা কিন্তু ক্লাস 12-এর অঙ্ক, ক্লাস 12-এর অঙ্ক। প্রথম অঙ্কটা কিন্তু অনার্সের অঙ্ক বা মাইনরের অঙ্ক নয়, ক্লাস 12-এর অঙ্ক প্রথমটা। ঠিক আছে, কেন 12-এর অঙ্ক বলছি, কারণ 12-এ আমাদের এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ গুলোই প্রমাণ করতে দিত এবং পরীক্ষাতে একটা আসতো। তাহলে শুরু করা যাক। y ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 - x² দিয়েছে। y ইকুয়ালস টু, এটাকে 1 নম্বর নাম দিয়ে কাজটা করতে পারিস। হয়েছে, কোয়েশ্চেনটা যদি লিখতে হয় লিখে নে একবার। তো আমাদের কি করে করতাম সেই অঙ্কগুলো, এটাকে প্রথমবার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করতাম, দেন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতাম। ঠিক আছে, একটু টার্মগুলোকে যদি অ্যারেঞ্জ করা যেত তাহলে অ্যারেঞ্জ করে নিতাম, যেমন এই টার্মটাকে এদিকে নিয়ে নিতে পারতাম। তো এই কাজগুলো আমাদের করা হতো সেখানে। ঠিক আছে, আমাদের মূলত এই ধরনের কাজ কিন্তু করা হতো। ওকে, তাহলে আমরা যদি এখন করি এখানটাতে দুই দিকে যদি স্কোয়ার করে দিই তাহলে কি আসছে, কারণ রুট নিয়ে কিন্তু কাজ করাটা অনেক বেশি অসুবিধা ক্রিয়েট হতে পারে, এখানে প্রবলেম ক্রিয়েট হবে, তাই আমরা কি করছি, বোথ সাইডে স্কোয়ার করছি। তাহলে y² ইকুয়ালস টু সাইন ইনভার্স x², আর এখানে রুটের স্কোয়ার করলে কত হবে, শুধুমাত্র রুটটা উঠে যাবে। ঠিক আছে, কি করলাম, স্কোয়ারিং বোথ সাইড। এবার কি করবো, এটা যদি এদিকে পাঠাই তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে, কারণ এটাকে এদিকে পাঠালে ইউ ইন্টু ভি মেথডে হবে ডেরিভেটিভ, এটাকে এদিকে পাঠালে গুণ আকারে চলে আসবে ফাংশন দুটো, অর্থাৎ ইউ ইন্টু ভি আকারে হবে। কিন্তু যদি নিচে রেখে কাজটা করি তাহলে ইউ বাই ভি মেথডে হবে, এবং ইউ বাই ভি মেথডটা অবভিয়াসলি ইউ ভির থেকে কঠিন। তাই তো, সেখানে অনেক বিষয় টার্ম লিখতে হয়, অনেক রকম ভাবে খেয়াল রাখতে হয়, কাকে আগে লিখবো কাকে পরে লিখবো। তাই আমরা অবশ্যই নিচে না রেখে সবসময় পাশে পাঠিয়ে দিলেই আমাদের জিনিসটা কিন্তু সহজ হবে। ঠিক আছে, এবার আমরা ডেরিভেটিভ করব। এটাকে 2 নম্বর নাম দিই, 2 নম্বর নাম দিয়ে ডেরিভেটিভ করা শুরু করি। ডিফারেন্সিয়েটিং with respect to x we get, differentiating both side of 2 with respect to x we get, কি হবে ডিফারেন্সিয়েট করলে এটাকে, এটা ইউ ইন্টু ভি মেথডে ডিফারেন্সিয়েট হবে। এটা ডিফারেন্সিয়েট যখন করবো ইউ ইন্টু ভি মেথডে করতে হবে, এবং সেটা কত হচ্ছে তাহলে 1 - x², তার ডেরিভেটিভ যদি করি তাহলে সেটা হয়ে যাবে -2x। 1 - x² ডেরিভেটিভ কত, -2x। ওয়ানের ডেরিভেটিভ হচ্ছে 0, মাইনাসটা মাইনাস, আর x² ডেরিভেটিভ হচ্ছে 2x, তার মানে হয়ে গেল কত, -2x। তার সঙ্গে y²টাকে সেম রাখলাম, তার সঙ্গে y²টাকে আমি সেম রাখলাম, প্লাস এবার 1 - x² কে সেম রেখে y² এর ডেরিভেটিভ,
ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে সেম রেখে প্রথমবার ওয়াই স্কোয়ারকে সেম রেখে এটার ডেরিভেটিভ কেউ আগে পরেও করতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ করলে কত হবে, 2y, কিন্তু তার সাথে কিন্তু একটা ডিওয়াই ডিএক্স চলে আসবে, অর্থাৎ y1 চলে আসবে। আমরা যখন ওয়াই স্কোয়ারকে, আমরা যদি এক্স স্কোয়ারকে ডিএক্স ডিএক্স করি, ডিডিএক্স করি, তখন কি হবে, আর ওয়াই স্কোয়ারকে ডিডিএক্স করলে কি হবে, এক্স স্কোয়ারকে করলে আমরা 2x ডাইরেক্ট লিখে দিই, কিন্তু ওয়াই স্কোয়ারকে করার সময় 2y ইন্টু ডিওয়াই ডিএক্স লিখতে হয় ডিউ টু চেন রুল, তাই তো? 2y ইন্টু ডিওয়াই ডিএক্স লিখতে হয় ডিউ টু চেন রুল, কারণ ওয়াই স্কোয়ার আছে, আমি তো এক্স এর রেসপেক্টে করতে পারি না সেটাকে করতে গেলে ওয়াই এর রেসপেক্টেই করতে হবে, সেটাকে করতে গেলে আমাকে ওয়াই এর রেসপেক্টেই করতে হবে, তার জন্য আমাদের ডিডি এক্স কে ডিডি ওয়াই এ পরিণত করতে হবে, এবং হুট করে তো এক্স কে ওয়াই লিখতে পারি না, তাহলে তো আর কোনো প্রবলেমই থাকতো না, তাহলে ওই এবিসিডি যে 26টা অক্ষর সবাই সেম হয়ে যেত তাহলে। তো এখানে ওয়াই লিখলাম মানে সেটাকে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে উপরে একটা ডিওয়াই লিখলাম, নিচে এই ডিএক্সটা থাকতে হবে, তাই ডিএক্স লিখলাম, তাহলে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ এবার ডিওয়াই ডিডিওয়াই করে আমরা 2y পাচ্ছি, আর এটা ডিওয়াই ডিএক্স পাচ্ছি। বোঝা গেছে? আর এখানে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মানে 2x, তার সঙ্গেও কিন্তু অ্যাকচুয়ালি যেমন এখানে ডিওয়াই ডিএক্স আসছে, 2y ডিওয়াই ডিএক্স এখানেও আসছে, এখানেও যে আসে না তা না, কিন্তু ডিএক্স ডিএক্স মানে যেহেতু 1, ওই জন্য আমাদের চোখে ধরা পড়ে না, আমরা লিখিও না, লেখার দরকারও পড়ে না। কিন্তু এখানেও যে নেই তা না, এখানেও আছে, এখানে যেমন ডিওয়াই ডিএক্স আছে, এখানে ডিএক্স ডিএক্স আছে, ডিএক্স ডিএক্স মানে তো 1, তাই এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করে ডাইরেক্ট 2x লিখতে পারি, কিন্তু ওয়াই স্কোয়ারকে করার সময় কিন্তু একটা ডিওয়াই ডিএক্স সেখানে মাল্টিপ্লাই আকারে চলে আসে ডিউ টু চেইন রুল, তাই তো? এবং সেই ডিওয়াই ডিএক্স কে আমরা লিখি হচ্ছে y1। ওকে, y1টা মিস করে গেলেই গেল, সব লিখলি কিন্তু y1টা লিখলি না, তাহলে কিন্তু পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সাইন ইনভার্স এক্স এর স্কোয়ার ডান দিকে, তাহলে সেটা কি হয়ে যাবে, 2 ইন্টু সাইন ইনভার্স এক্স হয়ে যাবে। 2x স্কোয়ার থাকলে কি হয়, 2x হয়, কিন্তু তার সঙ্গে সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কিন্তু মাল্টিপ্লাই হবে ডিউ টু চেন রুল। তার মানে এটা হয়ে গেল -2x y² প্লাস 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার y1 ইকুয়ালস টু 2। সাইন ইনভার্স এক্স কে কেউ চাইলে অবশ্যই লিখতে পারি সাইন ইনভার্স এক্স কে, আচ্ছা থাক, সাইন ইনভার্স এক্স আপাতত তাই থাকুক, এখন কিছু করছি না, পরে দেখা যাবে, আগে সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভটা করি তাহলে বুঝতে পারবো। তাহলে ইনটু সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত হয়, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হয় হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার। সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত, √1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কত হলো -2xy² প্লাস 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার y1 ইকুয়ালস টু 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার মানে কত, তাড়াতাড়ি বল, সাইন ইনভার্স এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার মানে কত? কোয়েশ্চেনে অ্যান্সার রয়েছে, কোয়েশ্চেনে অ্যান্সার রয়েছে, সাইন ইনভার্স এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার মানে কত, ওয়াই। তাহলে দেখ এবার ওয়াই পোর্শনটা কেটে যাচ্ছে, ওয়াই পোর্শনটা কিন্তু এখানে একটা ওয়াই স্কোয়ার থেকে ওয়াই আছে, এখানে একটা ওয়াই আছে, এখানে একটা ওয়াই আছে, ইনফ্যাক্ট শুধুমাত্র ওয়াই কেন, দুইটাও কেটে যাচ্ছে, দুইটাও দুদিক থেকে কেটে যাচ্ছে, তাহলে এক্সপ্রেশনটা অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে এবং ছোট হয়ে যাচ্ছে। তাহলে প্রথমটা থেকে শুধুমাত্র পড়ে থাকছে -xy, কারণ 2y চলে যাওয়ার পর, প্লাস পরেরটা থেকে 2 চলে গেছে, তাহলে কত পড়ে থাকলো, এটা, আর y1 থাকলো, আর এদিকে শুধুমাত্র 1 পড়ে থাকলো, ওদিকে জাস্ট 1 পড়ে থাকছে। এবার যদি একটু ঠিকঠাক প্রথমে মাইনাস না রেখে এরকম ভাবে লিখি তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন, যেখানে ফার্স্ট অর্ডারের এক্সপ্রেশনটা হচ্ছে এরকম, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের যে এক্সপ্রেশন সেটা হচ্ছে এরকম। এবার এটাকে আমাদের সেকেন্ড অর্ডার করলে তবে প্রথম অ্যান্সারটা পাওয়া যাবে, তারপর সেটাকে nth অর্ডার করতে হবে। হয়েছে? একটু ছোট করুন না। হয়ে গেছে। আচ্ছা, এবার আমাদের করতে হবে হচ্ছে যে সেকেন্ড অর্ডার পোর্শনটা, দেখ প্রথম যে এক্সপ্রেশনটা দিয়েছে সেটা কিন্তু y2 y1 দিয়ে রয়েছে, তার মানে সেখানে সেকেন্ড অর্ডারের ব্যাপার রয়েছে, তাই
এই যে 3 নম্বর এক্সপ্রেশনটা আমরা পেলাম সেটাকে আবার যদি ডেরিভেটিভ করি তাহলে সেকেন্ড অর্ডারটা আসবে। তাহলে ডিফারেন্সিয়েটিং both side of 2 2 না 3 with respect to x again we get ঠিক আছে এক্স এর মাধ্যমে আবার ডেরিভেটিভ করছি, তাহলে করলে কি হবে 1 - x² থেকে আমরা পেয়ে যাবো তাহলে -2x আবার পাবো। এই পোর্শনটা কি হিসাবে হবে? এটা তো ইউ ইন্টু ভি মেথড ডেরিভেটিভ হবে, এবং এটাও তাই, এটাও ইউ ইন্টু ভি মেথডেই ডেরিভেটিভটা হবে, এটাও শুধু শুধু হবে না। তো তার সঙ্গে y1টা এখানে সেম রাখলাম, প্লাস এবার 1 - x² কে সেম রাখলাম। y1 এর ডেরিভেটিভ একবার, y1 এর আরেকবার ডেরিভেটিভ করলে কত হবে? অলরেডি ফার্স্ট অর্ডার হয়ে রয়েছে, তাকে যদি আরেকবার করি তাহলে সেকেন্ড অর্ডার হয়ে যাবে, মানে y2 হয়ে যাবে। আর মাইনাস xy মানে কত? x এর ডেরিভেটিভ করলে 1, আর y টা সেম রাখলাম। আর পরের বার টাকে সেম রাখলাম, আর y এর ডেরিভেটিভ হচ্ছে 1, মানে y1। ঠিক আছে, y এর ডেরিভেটিভ করলে কত হয়? y কে ডেরিভেটিভ করলে dy dx হয়, dy dx মানে কত? y1। আর 1 এর ডেরিভেটিভ কত হয়? 0। 1টা যেহেতু কনস্ট্যান্ট, তাকে ডেরিভেটিভ করলে 0 পাবো। তাহলে এবার একটু সাজিয়ে নেবো, 1 - x² y2 কে প্রথমে রাখলাম, দেন -2x y1, আর এখান থেকে পাচ্ছি হচ্ছে -y -x y1 ইকুয়ালস টু 0। তার মানে 1 - x² y2, তাহলে এই দুটোকে একসঙ্গে কম্বাইন করলে আমরা পেয়ে যাবো -3x। ঠিক আছে, তো এইটাই আমাদের সেকেন্ড, মানে প্রথম যে প্রুফটা রয়েছে সেই প্রথম প্রুফটা হচ্ছে এটা, ফার্স্ট প্রুফটাই হচ্ছে এটা। ওকে, এবার সেকেন্ড যে প্রুফটা দিয়েছে সেই সেকেন্ড প্রুফটা করতে গেলে আমাকে লিবনিজ রুল অ্যাপ্লাই করতে হবে, এনে তোরা ডেরিভেটিভ করতে হবে। এই এত অব্দি যে করলাম এটা কিন্তু একদমই অনার্সের অঙ্ক বা জেনারেলের অঙ্ক নয়, এটা আমাদের মেজর মাইনরের অঙ্ক নয়, এটা হচ্ছে ক্লাস 11-12 এর অঙ্ক, যেখানে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ শিখেছিলাম, অর্থাৎ 12 এর অঙ্ক। সেখানে এই প্রমাণগুলো ছিল, এই এক্সেপশন গুলো আমাদের প্রমাণ করতে দিত এত অব্দি। এরপরে যে কাজটা সেটা হচ্ছে আমাদের কাছে বিএসসির কাজ, সেখানে লিবনিজ রুলটা অ্যাপ্লাই করতে হবে, এনে তোরা ডেরিভেটিভটা করতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তাহলে এটাকে ডেরিভেটিভ করব, তাহলে ডিফারেন্সিয়েটিং differentiating both side of 4 with respect to x কতবার না n টাইমস and applying, এবং সেখানে কি অ্যাপ্লাই করব? সেখানে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে লিবনিজ রুল। কি অ্যাপ্লাই করব? লিবনিজ রুল। অ্যাপ্লাইং লিবনিজ রুল we get, and applying লিবনিজ রুল we get। তাহলে এই 4 নম্বর এক্সপ্রেশনের উপর যদি লিবনিজ রুল অ্যাপ্লাই করি তাহলে কি আসছে এবার দেখি। এই জায়গাটাই আমাদের বোঝার, এই জায়গাটা ভালো করে ধরে ধরে কাজটা করতে হবে। প্রথম যেটা রয়েছে এই টার্মটা, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এই টার্মটা, এবং তারপরে রয়েছে ওয়াইটা। ঠিক আছে, তো 1 - x² y2 এর উপর লিবনিজ রুল অ্যাপ্লাই করছি, তাহলে সেটা কি দেবে? nc0 y এর একবার ডেরিভেটিভ
মানে ওয়াই টুর কতবার ডেরিভেটিভ, এন তম ডেরিভেটিভ, অর্থাৎ ওয়াই টু প্লাস এন বা এন প্লাস টু হয়ে গেল। ওয়াই টুর এন এন অর্ডার ডেরিভেটিভ করতে হবে, তাহলে এন প্লাস টু, যেটা আমি আগে ভেঙে উদাহরণের মাধ্যমে করিয়ে দিয়েছি, তাই এখানে ডিটেলসে ভাঙার দরকার নেই এবং অঙ্কের মধ্যে অত ভেঙে করা যাবে না, ডাইরেক্ট লিখতে হবে এই লেখাটা যেটা লিখে দিচ্ছি। আর ওয়ান মাইনাস এক্স স্কোয়ার অ্যাজ ইট ইজ থাকবে, কারণ এটা হচ্ছে সেই জিটা যেটার প্রথমবারে কোনো ডেরিভেটিভ হয়নি, সে নিজের মতো বসেছিল। তারপর চলে আসবে হচ্ছে এনসি ওয়ান, ওয়াই এর একবার ডেরিভেটিভ কমবে, আর একবার ডেরিভেটিভ কমে গেলে কত হলো, এন মাইনাস ওয়ান, মানে এন প্লাস ওয়ান হলো, টু ছিল ওয়ান হয়ে গেল। আর এটার একবার ডেরিভেটিভ হবে, একবার ডেরিভেটিভ হওয়া মানে কত, মাইনাস টু এক্স প্লাস এন সি টু। ওয়াই এন প্লাস ওয়ান এর আরো একবার ডেরিভেটিভ হবে, অর্থাৎ মানে ডেরিভেটিভ কমবে, হবে না কমবে, অর্থাৎ ওয়াই এন হয়ে যাবে, এন প্লাস ওয়ান থেকে এন হবে, যেমন এটা এন প্লাস টু থেকে এন প্লাস ওয়ান হয়েছিল, এবার এন প্লাস ওয়ান থেকে এন হয়ে যাবে। ঠিক আছে। আর মাইনাস টু এক্স এর আরেকবার ডেরিভেটিভ বাড়বে, অর্থাৎ আরেকবার ডেরিভেটিভ হলে কত হচ্ছে, মাইনাস টু হচ্ছে। এবং এরপর থেকে যত টার্মই লিখবো মাইনাস টু এর ডেরিভেটিভ হতে থাকবে সেটা, তো মাইনাস টু এর ডেরিভেটিভ হয়ে শূন্য হবে, এবং তারপরের টার্মে শূন্যের ডেরিভেটিভ হয়ে শূন্য হবে, এবং পরবর্তী সমস্ত টার্মে শূন্যই হতে থাকবে, তাই এত অব্দি টার্মই আমাকে লিখতে হবে, এত অব্দি টার্মই আমাদের লিখতে হবে, কারণ এর পরে যে টার্মগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকে কিন্তু জিরো। ঠিক আছে, প্রত্যেকেই কত, জিরো, যেরকম আমরা ওখানে লিখেছিলাম জিরো জিরো করতে করতে চলবে। কতবার জিরো আসবে না, এন প্লাস ওয়ান মাইনাস থ্রি টাইমস জিরো আসবে, কারণ তিনটে টার্ম চলে গেছে, তার মানে এন মাইনাস টু টাইমস জিরো আসবে। ঠিক আছে, কেউ যদি এভাবে লিখতে পারে তো তার টিচারদের একদম মানে খুব ভালো লাগবে, যে এরকম ভাবে জিনিসটা যে কি হবে। অনেকে মুখস্থ করে চলে যায় যে না ওগুলো হয় না, বা ওগুলো সম্পর্কে কোনো আইডিয়াই তাদের থাকে না, যে না এই তিনটে টার্মে লিখতে হয়, পরের টার্মগুলো যে হয় কিন্তু জিরো হয় সেই আইডিয়াটাও অনেকের থাকে না। যাই হোক, পরেরটা। একটু নিচে নামো। আর একটু নামো। হচ্ছে। হয়ে গেছে। আচ্ছা, এরপর এরপর হচ্ছে আমরা এই টার্মটা নিয়ে কাজ করবো, শেষ হয়ে যায়নি ব্যাপারটা, আমাদের এবার কাজ করতে হবে মাইনাস থ্রি এক্স ওয়াই ওয়ান নিয়ে। মাইনাস থ্রি এক্স ওয়াই ওয়ান কনস্ট্যান্ট থাকলে সেটাকে নিয়ে বেশি ভাববো না, কনস্ট্যান্ট থাকলে ডাইরেক্ট লিখে দেবো, মাইনাস থ্রি লিখলাম। তাহলে পড়ে থাকলো এক্স ইন্টু ওয়াই ওয়ান, তাকে ভাঙতে হবে। তো তাকে ভাঙতে গিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, তার মানে এন সি জিরোই পাবো প্রথমে। ওয়াই ওয়ান এর যদি এন তম ডেরিভেটিভ করি তাহলে কত হবে, ওয়াই ওয়ান এর এন তম ডেরিভেটিভে কত ভ্যালু দেবে বল, ওয়াই ওয়ান এর এন তম ডেরিভেটিভে কত ভ্যালু দেবে, ওয়াই ওয়ান কে যদি আরো এন বার ডেরিভেটিভ করা হয় তাহলে কত হবে, কত অর্ডার ডেরিভেটিভ হবে, এন প্লাস ওয়ান অর্ডার। এবং সেই সময় প্রথমবারে এক্সট্রা ফিক্স থাকবে, এক্সট্রা কিছু থাকবে না, এক্সট্রার জন্য কোনো প্রবলেম হবে না। তারপরে যখন আরেকবার করব তখন এন প্লাস ওয়ানটা এন হয়ে যাবে, এন প্লাস ওয়ানটা এন হয়ে যাবে। ঠিক আছে, এবং সেই সময় এই এক্স এর আরেকবার ডেরিভেটিভ হবে, এক্স এর একবার ডেরিভেটিভ হলে ওয়ান হয়ে যাবে, এবং এরপর থেকে যতই করবো না কেন সেগুলো সব জিরোই দেবে, এরপর থেকে যতই আমি টার্ম লিখি সেগুলো সব জিরো টার্মই আসবে, অর্থাৎ এন প্লাস ওয়ান মাইনাস টু সংখ্যক জিরো আসবে, অর্থাৎ এন মাইনাস ওয়ান সংখ্যক জিরো আসবে। আমি আবারও বলছি এই লেখাগুলো কিন্তু কম্পালসারি নয়, জিরোর ব্যাপারটা কম্পালসারি নয়, না লিখলেও চলবে, যদি অসুবিধা হয় লিখবি না। আমি বোঝানোর জন্য লিখছি প্রথম অঙ্কটা, পরের অঙ্কগুলোতে আমি আর লিখবো না। প্রথম অঙ্কটা আমি একটু, প্রথম দিকের অঙ্কগুলোতে একটু বলে দিচ্ছি। আর লাস্ট হচ্ছে এই ওয়াই কে ডেরিভেটিভ। তো ওয়াই কে ডেরিভেটিভ করলে কত হবে, ওয়াই এর সঙ্গে তার কোনো ফাংশন গুণ নেই, গুণ নেই বললে ভুল হবে, আছে, সেটা ওয়ান গুণ আছে, এবং ওয়ানকে প্রথমবার রাখবো, সেকেন্ড বার যেমনি ওয়ানের ডেরিভেটিভ হতে যাবে শূন্য হয়ে যাবে, সেকেন্ড বার কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এই স্টেপটাও লিখছি, এই স্টেপটাও লিখে দেখাচ্ছি, কিন্তু তোরা
পরীক্ষার সময় এইখান থেকেই লিখবি, এর পরের যে স্টেপটা সেখান থেকে লিখতে পারিস। তো এখানে ওয়াই এর সঙ্গে কিছু গুণ নেই মানে কি আছে, ওয়ান গুণ আছে। তার মানে এটা হয়ে গেল NC0। ওয়াইটার ডেরিভেটিভ করলে কত হবে, ওয়াই এর এনতম ডেরিভেটিভ ওয়াই এন, আর তার সঙ্গে ওয়ান থাকলো। আর পরের বারে NC0ই হল, NC1 হলো, ওয়াই এর একবার ডেরিভেটিভ কমলো, এবং ওয়ানের ডেরিভেটিভ কি হয়ে গেল, শূন্য হয়ে গেল, এবং এরপর থেকে শূন্যই হতে থাকবে। কতবার শূন্য হবে, n+1 সংখ্যক টার্ম হওয়ার কথা, তার মধ্যে একটা মাত্র নন জিরো টার্ম, বাকি সমস্তটাই শূন্য। আর ওদিকে তো অলরেডি জিরো রয়েছে, জিরোর এনতম ডেরিভেটিভ শূন্যই হবে। জিরোকে যদি আমি এখন এনতম ডেরিভেটিভ করি, কত দেবে, শূন্যই তো দেবে। এই টার্ম, এই যে লাইনটা আমি লিখলাম, এই স্টেপটা শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ারিং এর জন্য লিখলাম, যে এই জিনিসগুলো হয়, ভিতরের কাজটা এরকম। কিন্তু আমি পরীক্ষার সময় যদি লিখতে হয়, তাহলে এর পরবর্তী যেটা লাইনটা সেখান থেকে লিখতে পারিস তোরা। কি হবে না, NC0 যা যা আছে দেখে লিখে দে। এখান থেকে পাবো হচ্ছে -3। হয়েছে, এই দুটো টার্ম পাবো। এবং একটু খেয়াল করে দেখবি যে কোথায় গিয়ে শেষ হবে, যখন দেখবি যে এই যে এক্স যুক্ত ফাংশনটা রয়েছে, এক্স এর ফাংশনটা, সেটা যখন কনস্ট্যান্ট হয়ে যাবে, তখন ডেরিভেটিভ শেষ হয়ে যাবে। অর্থাৎ তিনটে টার্ম হয়েছে এখানে, তিনটে টার্মে গিয়ে কনস্ট্যান্ট হয়েছে। এখানে যেমন দুটো টার্মেই কনস্ট্যান্ট হয়ে গেছে, দুটো টার্মেই এটা কনস্ট্যান্ট হয়ে গেছে। কোথায় গেল, এই যে, ফলে দুটো টার্মে শেষ হয়ে গেছে। এটা যেমন প্রথম টার্মেই কনস্ট্যান্ট, তাই প্রথম টার্মেই শেষ। এইভাবে ভাবতে পারিস। কিংবা যেখানে গিয়ে ওয়াইটা ওয়াই এন এ পরিণত হবে, যেখানে গিয়ে ওয়াইটা ওয়াই এন এ পরিণত হবে, যেমন এখানে ওয়াই এন এ পরিণত হয়েছে থার্ড টার্মে এসে, এখানে ওয়াই এন হয়ে গেছে, এখানে প্রথম টার্মেই ওয়াই এন হয়ে গেছে। এভাবেও ভাবতে পারিস, সেখানে গিয়ে শেষ করতে হবে। সব রকম ভাবে প্রসেস বলে রাখছি, কোথায় গিয়ে শেষ হবে না হবে, যাতে কোনো বেখেয়ালি না হয় সেখানে। NC0 YN, তার মানে অ্যাকচুয়ালি ওয়াই এন সেটা। হয়েছে। ব্যাস, এবার আমাদের এখানে ভ্যালুগুলো বসাতে হবে। কার ভ্যালু, NC0, NC1, NC2 ভ্যালুগুলো বসাতে হবে। NC0 মানে আমি বলে দিয়েছি সেটা 1। 1 - x² কে আগে রাখলে দেখতে ভালো লাগবে, নয়তো এরকম ফাংশন মানে ওয়াইটাকে লাস্টে রাখলেই ভালো লাগে। তো NC1 মানে কত, এন, NC1 মানে কত, এন, তার সঙ্গে কত, -2x, তার মানে হয়ে গেল কত, -2nx, তার সঙ্গে yn+1। চলে আসি তারপর এটাতে, NC2 মানে কত, n × n - 1/2, ইন্টু yn মানে কত, yn × -2, সেখান থেকে 2 2 কেটেই যাচ্ছে, -3 পরের পোর্শনে। একবারেও করতে পারিস গুনটুন করে। -3, NC0 মানে কত, 1, তার সঙ্গে এক্স, yn+1, -NC1 মানে কত, n, তাহলে -3n yn - yn = 0। এবার সিম্পলিফাই করব, সাজিয়ে নেব, তাহলেই অ্যান্সার পেয়ে যাবো। 2 2 কেটেছে, মাইনাস থাকছে একটা, মাইনাস থাকলে কত হচ্ছে, মাইনাস সহ একবারে কমন টমন নেওয়া গেলে কমন নিয়ে নিতে হয়, ঠিক আছে, কমন নেওয়া গেলে কমন নিয়ে নিতে হয়। যেমন এখানে yn+1 এর সঙ্গে কি কি কমন যাচ্ছে দেখ, এই যে x × yn+1 এখানেও রয়েছে, এখানেও রয়েছে, এখানে -3 রয়েছে, এখানে -2n রয়েছে, তাহলে মাইনাস যদি কমন নিই, তাহলে 2n+3 এরকম আসবে।
আর এখান থেকেও কিছু কমন যাচ্ছে কিনা দেখা যাক। এখানেও যদি মাইনাস কমন নিস তাহলে চলে আসছে হচ্ছে এই যে মাইনাস রয়েছে এখানে একটা, আর এখানেও একটা রয়েছে। তার মানে কমন নিলে চলে আসছে হচ্ছে n × n−1। এখান থেকে -3n, মাইনাস যেহেতু কমন নিচ্ছি তাহলে +3n, মাইনাস যেহেতু কমন চলে গেছে তাহলে +1। 2n+3, এখান থেকে কত হচ্ছে n² - n +3n+1। যদি ভাঙি জিনিসটাকে এবং যদি এক্সপ্রেশনটা ঠিক করে এবার লাস্টেরটা দেখতে পাচ্ছি +2n+1। তাহলে হয়ে যাচ্ছে n² + 2n+1, তার মানে n+1 এর হোল স্কোয়ার, তাই তো? তো এটাই হচ্ছে আমাদের কাছে যেটা প্রমাণ করতে দিয়েছে, সেটা দেখা যাক এটাই প্রমাণ করতে দিয়েছে কিনা। এই টার্মটা এসছে, এটাও এসছে, এটাও এসছে, বোঝা গেছে? স্যার এটা একবার ছোট করুন। না, ঠিক আছে, তোরা পরীক্ষার সময় ডাইরেক্ট এটার পর এই স্টেপটা লেখা প্র্যাকটিস করবি। এত ভেঙে লেখা যাবে না, অত টাইমও থাকবে না, অত ভেঙে লেখাও সম্ভব নয়। যদি কেউ টাইম হাতে স্পিড রেখে এবং নিখুঁত ভাবে লিখতে পারিস তো লিখবি, নয়তো ডাইরেক্ট এটার পর এই লাইনটা লেখাই শুরু করবি, যে ডিফারেন্সিয়েট করে কি হবে সেটা লেখাই শুরু করবি। ঠিক আছে, এর পরের অঙ্কগুলোতে আমি এটাই লিখবো প্রথমে ডাইরেক্ট। চলে আসি নেক্সট অঙ্কে। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে y = a sin−1x। এটা সাধারণত m sin−1x দিয়ে থাকে, তো আমি এখানে এই লেখা লেখা আছে কোয়েশ্চেনে, কোনো অসুবিধা নেই তাতে, পরীক্ষার সময় এম ধরে করবি। তো y = e⁻a sin−1x, প্রুভ দ্যাট, এই এক্সপ্রেশনটা আমাদের প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এই এক্সপ্রেশনটা প্রমাণ করতে বলছে। তাহলে কি দিয়েছে ওয়াইটা তাহলে আমাদের দিয়েছে e⁻a × sin−1x। ওকে, তাহলে শুরু করা যাক, সলিউশনটা দেখি। এই অঙ্কটাও ভীষণ ইম্পর্টেন্ট। y = e⁻a sin−1x। ঠিক আছে, a sin−1x। অনেক সময় ঘাবড়ানোর জন্য যদি কেউ এরকম ভাবে লেখা থাকে y = exponential of a × arc sin x, ইচ্ছা করে ধর ঘাবড়ানোর জন্য এরকম কম্পিউটার নোটেশনে বা sin−1x-টাকে আর্ক সাইন এরকম ভাবে নর্মাল নোটেশনেও লেখা যায়, আর e⁻টাকে এক্সপোনেনশিয়াল এরকম কমপ্লেক্স নোটেশনে লেখাই যায়। ঠিক আছে, এক্সপোনেনশিয়াল ফর্মে। তো ঘাবড়ানোর কিছু নেই এই অঙ্কটাই, যদিও পরীক্ষায় দিলে এটাই দেবে, তাও বলে রাখলাম সেফটির জন্য, যদি বাই চান্স এরকম থাকে তার মানেও কিন্তু এটাই অঙ্কটা। তো এটাকে 1 নম্বর নাম দিবি, দিয়ে লিখবি ডিফারেন্সিয়েটিং both side of 1 with respect to x we get y-টা তাহলে হয়ে যাবে dy/dx মানে y1। e⁻ সামথিং এর ডেরিভেটিভ কি হয় না, e⁻x এর ডেরিভেটিভ কি হবে, e⁻x ই হবে। e⁻x এর যদি ডেরিভেটিভ করা হয় তাহলে e⁻a sin−1x এর ডেরিভেটিভ কত হবে, e⁻a sin−1x ই হবে, কিন্তু e⁻x হলে e⁻x হয়, তার সঙ্গে কিন্তু অ্যাকচুয়ালি dx গুণ থাকে, তাহলে এখানেও ddx অফ এটা থাকবে।
ঠিক আছে, এগুলো মিস হয়ে গেলে কিচ্ছু করার নেই, এগুলো কিন্তু পুরো ভুল হয়ে যাবে মিস হয়ে গেলে, কারণ এগুলো হচ্ছে ক্লাস 11-12 এর ব্যাপার। চেন রুলটা, চেন রুল কিন্তু বিএসসির কাজ নয়। এবার ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স মানেই হচ্ছে ওয়াই, ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স মানেই হচ্ছে ওয়াই। যেখানে ওয়াই বসানোর জায়গা আছে সেখানে বসিয়ে দিবি, নাহলে কিন্তু ফাংশনটা বড় হয়ে থাকবে। এত বড় ফাংশন নিয়ে কাজ করতে হবে, আর ওয়াই লিখলে সেটা ছোট হয়ে গেল। এবার এটার ডেরিভেটিভ, এটা যেহেতু এটা কনস্ট্যান্ট থাকলো, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হচ্ছে √1 - আগের অঙ্কেই কাজে লেগেছে। আমি আজকে মূলত ইনভার্স জাতীয় যে ফাংশন গুলো দিয়ে ডেরিভেটিভ গুলো দিয়ে অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্কগুলোর কাজটা করব, যেখানে সাইন ইনভার্স এক্স বা অন্য কোনো কজ ইনভার্স এক্স এরকম কিছু থাকবে। তাহলে এই জিনিসটা নিচে রয়েছে, সেটাকে সাইডে পাঠিয়ে দিলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। এবং এখানে রুট আকারে রয়েছে, সেটাকে যদি আমরা একটু স্কোয়ারিং করে দিই তাহলে কাজটা আরো বেশি একটু সহজ হতে পারে। কারণ রুট সহ কাজ করা যেটা ঝামেলা, স্কোয়ার থাকলে কিন্তু সুবিধা আছে। স্কোয়ার করলে কি হবে, রুটটা শুধুমাত্র উঠবে, আর এটার মাথায় স্কোয়ার আসবে, আর এখানেও একটা স্কোয়ার আসবে। তার মানে ঠিকঠাক করে দেখলে যদি একদিকে নিয়ে নিই, তাহলে 1 - x² ইন্টু y1² -a²y² = 0। এটাই হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দিয়ে যে এক্সপ্রেশনটা, সেটা অর্থাৎ 2 নম্বরটা। ঠিক আছে, 2 নম্বর রিলেশনটা। এবার আমরা কি করব, এবার আমরা এটার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব। তাহলে ডিফারেন্সিয়েটিং both side of 2, differentiating with respect to x we get এটাকে ডেরিভেটিভ করলে কি আসবে, 1 - x² তাহলে 1 - x², এটা হচ্ছে আমার কাছে ইউ, এটা হচ্ছে ভি ধরতে পারি সেটাকে। তাহলে প্রথমে 1 - x² ডেরিভেটিভ করলে -2x ইন্টু y1² মাইনাস, মাইনাস না অ্যাকচুয়ালি প্লাস। এবার 1 - x² কে সেম রাখলাম, y1² এর ডেরিভেটিভ, এটা কিন্তু এখন ভাবছি না, এটা পরের কথা। আগে এটাকে y1² এটার কাজটা করি। তো y1² ডেরিভেটিভ করলে কত হবে, 2y1, কিন্তু তার সঙ্গে একটা y2 চলে আসবে। ঠিক আছে, নতুন কাজ নয়, আগের অঙ্ক এই জিনিস করতে হয়েছে। ঠিক আছে, y1² এর ডেরিভেটিভ হচ্ছে 2y1, তার সঙ্গে আরেকবার ডেরিভেটিভ করলে কি হবে, y2। y1 এর আরেকবার ডেরিভেটিভ করলে কি হবে, y2। এটা কোথা থেকে আসে, এটা আসে চেন রুল থেকে, চেন রুল থেকে চলে আসছে এটা। আর এখানে কত, মাইনাস a²y2 মানে কত, a²টা কনস্ট্যান্ট, সে বাইরে গেল, আর y² ডেরিভেটিভ হচ্ছে 2y, তার সঙ্গে কি আসবে, তার সঙ্গে চলে আসবে একটা y এর ডেরিভেটিভ অর্থাৎ y1। সেই y1টা কোথা থেকে আসছে, এই চেন রুল থেকেই আসছে। ঠিক আছে, এই চেন রুল থেকেই আসছে। বোঝা গেছে। তাহলে দিস ইমপ্লাইজ, এবার সাজিয়ে নিলেই হয়ে যাবে, কাজ তো হয়ে গেছে। কিছু কেটে গেলে কাটবে, সাজালে সাজাবো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি -2y1, -2 - 2x y1², তারপর প্লাস 2 × 1 - x² y1 y2 -2a² y y1 = 0। এখানে দেখতেই পাচ্ছি 2 এবং y1, এটা কিন্তু আমরা ক্যান্সেল করতে পারছি। কেন ক্যান্সেল করতে পারছি, কমন নিলে দেখ চলে যাচ্ছে এটা। 2y1 যদি তুই কমন নিস, তাহলে এখানে পেয়ে যাবি হচ্ছে, এটাকে আগে লিখি, নাহলে এটা মাইনাস দিয়ে রয়েছে, দেখতে ভালো লাগছে না, এটাকে আগে লিখি। কারণ তাছাড়াও এখানে y2 দিয়ে রয়েছে। যে কোনো এক্সপ্রেশন আমরা সাধারণত হাইয়েস্ট ডিগ্রি টার্ম থেকে সাজানো শুরু করি।
এখান থেকে কি পড়ে থাকছে, 2 চলে গেছে, y1 চলে গেছে, এখানে কি থাকছে, 2 চলে গেছে, y1 চলে গেছে, তাহলে পড়ে থাকলো কত, ঠিক আছে। এই হচ্ছে সেকেন্ড অর্ডারের এক্সপ্রেশনটা, যেটা আমরা ক্লাস 12 এর কাজ, এত অব্দি যেটা করলাম সেটা সম্পূর্ণই ক্লাস 12 এর কাজ করলাম, অনার্সের একটা লাইনও এখানে করিনি। অনার্সে আমরা যা শিখেছি বা জেনারেলি আমরা যা জানি সেগুলোতে কিন্তু তার একটা টার্ম লাইনও কিন্তু এখানে লেখা হয়নি এখনো পর্যন্ত অঙ্কটাতে, এরপর লেখা হবে। যেখানে লিবনিজ রুলটা, সেখান থেকে আমাদের বিএসসির কাজ শুরু। স্যার একটু ছোট করুন, দাঁড়, প্রথম করবেন। প্রথম থেকে করলে একদম ছোট হয়ে যাবে, ভেঙে ভেঙে নেয় নাহলে। হয়ে গেছে নিউজ। আচ্ছা, এরপর আমাদের লিবনিজ রুলটা করতে হবে, তাই তো এবার আমাদের করতে হবে যে লিবনিজ রুলটা অ্যাপ্লাই করবো 3 নম্বরের উপরে। তার জন্য ডিফারেন্সিয়েট করবো, কতবার ডিফারেন্সিয়েট করবো, এন টাইমস ডিফারেন্সিয়েট করবো, কাকে ডিফারেন্সিয়েট করবো, 3 নম্বরকে করবো, এবং সেখানে কি অ্যাপ্লাই করবো, লিবনিজ রুল অ্যাপ্লাই করবো। তাহলে লেখাটা হবে এরকম, ডিফারেন্সিয়েটিং তাহলে এই স্টেপ থেকে আমাদের লিবনিজ রুলের কাজটা শুরু হবে, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড and applying Leibniz rule. Applying Leibniz rule, we get তাহলে কি পাবো এই স্টেপে, এই স্টেপ থেকে আমরা কি পাবো, এটার উপর যদি লিবনিজ রুল অ্যাপ্লাই করি এবং n টাইমস ডেরিভেটিভ করি, তাহলে আমরা পেয়ে যাবো 1 - x² ওখানে পেয়ে যাচ্ছি হচ্ছে nc0। এই টার্মগুলো একদম মানে ফিক্সড, এরকমই লিখতে হয় প্রত্যেকটা অঙ্কে, তাই চলে আসছে। y2টা হয়ে যাবে yn+2, তার সঙ্গে 1 - x²টার কোনো চেঞ্জ হবে না, সেটা প্রথমবারে সেম রয়েছে। তারপরে nc1, তারপরের টার্মটা হচ্ছে nc1, দেন y এর ডেরিভেটিভ এক ঘর কমলো, n+2 থেকে n+1 হলো, আর এটার একবার ডেরিভেটিভ হলো -2x, তার মানে তারপরে আবার nc2, y এর আরো একবার কম ডেরিভেটিভ হয়ে গেল, মানে n+1 ছিল n হয়ে গেল, আর -2x এর একবার ডেরিভেটিভ বাড়লো, তার মানে -2 হলো ডেরিভেটিভ করে। ব্যাস, এরপরে সব জিরো হতে থাকবে, আর লেখার দরকার নেই। প্লাস প্লাস বা যা থাকবে, সাইন মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাসই লিখবো, প্লাসের কোনো ব্যাপার নেই যে প্লাসই লিখতে হবে, যা থাকবে সেটা। xy1, তার মানে nc0, y1টা হয়ে যাবে n+1, আর এক্সট্রা এক্স এর মতো থাকবে, তারপর nc1, y n+1টা হয়ে যাবে yn এক ঘর কমে, আর এটার এক্স এর একবার ডেরিভেটিভ হবে 1 হয়ে যাবে, এবং এরপর থেকে জিরো হতে থাকবে, কারণ এক্সট্রা কনস্ট্যান্ট হয়ে গেছে আর ওয়াইটা yn এ পরিণত হয়ে গেছে, এরপর থেকে যে টার্মই আসবে সব কনস্ট্যান্ট আসবে, মানে জিরো আসবে অ্যাকচুয়ালি। দেন তারপর -a² কনস্ট্যান্ট রয়েছে, আর y এর যদি n তম ডেরিভেটিভ yn ই হয়ে যায় ডাইরেক্ট, এর জন্য লিবনিজ অ্যাপ্লাই করা হচ্ছে বেকার। ঠিক আছে, আমি প্রথম দিকে কেন করলাম, কারণ সেখানে আমরা দেখালাম যে না, টা কিন্তু ডাইরেক্ট আসছে না, সেটাও লিবনিজ দিয়ে করা যাচ্ছে, কিন্তু যেখানে সিঙ্গেল টার্ম সেখানে আর আলাদা করে আমাদের লিবনিজের কথা ভাবার দরকার নেই, y আছে, তাকে n বার ডেরিভেটিভ করলে yn হয়ে যাবে, সহজ কথা। আচ্ছা, এবার আমাদের এনসি এগুলোর ভ্যালুগুলো বসাবো, বসিয়ে ক্যালকুলেট করবো। nc0 মানে 1, 1 - x² কিনালে প্রথমেই রাখলাম, nc1 মানে হচ্ছে n, তাহলে হয়ে গেল -2nx, তারপর এটা মানে হচ্ছে -2, আর
এন সি টু মানে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, দেন মাইনাস এন সি জিরো মানে কত? এন সি জিরো মানে হচ্ছে আমাদের কাছে ওয়ান, এটা মানে কত এন। যদি ব্র্যাকেট তুলে দিস তাহলে কিন্তু মাইনাসটা খেয়াল রেখে বসাবি, মাইনাস দিয়ে গুণ আছে কিন্তু টোটালটা। তাহলে এখান থেকে এবার কত পাচ্ছি? ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু। এখান থেকে এন প্লাস ওয়ান কোথায় কোথায় কমন যাচ্ছে দেখ, টু এন, আর এখানে রয়েছে হচ্ছে এক, এক রয়েছে, তার মাইনাস কমন টু এন প্লাস ওয়ান এক্স ওয়াই এন প্লাস ওয়ান, এবার মাইনাস, এবার ওয়াই এন গুলো কমন নিতে হবে। ওয়াই এন গুলো কমন নেওয়ার সময় দেখতে পাচ্ছি এখানে এন ইন্টু এন মাইনাস ওয়ান আছে, এখানে আছে হচ্ছে মাইনাস এন। যেহেতু মাইনাস কমন নিয়েছি, ঠিক করে এগুলো কিন্তু পুরো এত খাটনির জিনিস, খাটনির প্রত্যেকটা, কোনো অঙ্কই খাটনি ছাড়া নেই, ওরকম পাতি অঙ্ক আর বিএসসি তে থাকবে না, বা থাকেও না। তো সেক্ষেত্রে আমাদের প্রতিটা লাইন, যে যে অঙ্কগুলো আমরা কনসেপ্ট জানি পারবো, সেই অঙ্কগুলোতে কোনো যেন বেখেয়ালি না হয়। যেটা আমরা ট্রাই করছি, জাস্ট ট্রাই করতে গিয়ে ভুল হয়েছে, তাতে কিন্তু গায়ে লাগবে না, কিন্তু যেগুলোর কনসেপ্ট আমরা জানি যে একদম শিরোশর, সেখানে যদি কোনো রকম বেখেয়ালিতে ভুল হয়ে যায় সেটা কিন্তু মারাত্মক গায়ে লাগে। ঠিক আছে, সেটা কিন্তু অনেকটা মানে আফসোসের জায়গা থাকবে, যে না এটা আমি পারতাম কিন্তু শুধুমাত্র একটা সিলি মিস্টেক করলাম। যেগুলো নর্মাল ট্রাই করছিস, জানিস যে এটা হতেও পারে নাও হতে পারে, সেখানে ভুল হোক তোদের কিচ্ছু মনে হবে যে না এটা আমি তো ট্রাই করছিলাম। কিন্তু পারা জিনিসের জন্য ভুল না হয় সেটার জন্য কিন্তু নিজেদের সচেতন থাকতে হবে। কেউ কিন্তু মার্সি করবে না যে তুই একটা মাইনাসের জায়গায় প্লাস লিখেছিস বা প্লাসের জায়গায় মাইনাস লিখেছিস, তার জন্য কোনো দয়া করা হয় না। ঠিক আছে, এফএসআই এর খাতা যখনই আমি দেখেছি সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে না কোনো রকম মার্সি করেনি সামান্যতম ভুলেও। তো সেই জায়গাটা নিজেদেরই বজায় রাখতে হবে, যখন তারা কোনো দয়া করবে না তখন দয়ার জায়গাও দেওয়ার দরকার নেই। ঠিক আছে, যাই হোক এটা ক্যালকুলেট করে এবার। এই যে বাতি ক্যালকুলেশন, এটা আর কিছু নয়, সিম্পলিফাই করলেই হবে। পরীক্ষার সময় এত অব্দি করতে পারলে পুরো নাম্বার বলবো না, যদি আলাদা করে 0 পয়েন্টে ওয়াইএন এর ভ্যালু না বার করতে বলে, জিরোতে ওয়াইএন এর ভ্যালু না বার করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমরা এত অব্দি করতে পারলেই নাম্বার, পুরো নাম্বার পাওয়া যাবে। এত অব্দি পুরো 5 নম্বরের জন্য দেবে। কিন্তু পরীক্ষার সময় একটা কাজ করে, অনেক সময় বলে যে ওয়াইএন জিরো কত হবে, এক্স ইকুয়াল টু জিরোতে ওয়াইএন এর মান কত হবে, সেই সময় কিন্তু আমাদের আরো এক্সট্রা কাজ থাকবে। ফলে সেটা যদি কেউ না করতে পারে, এত অব্দি করতে পারলে তার জন্য যে নাম্বারটুকু বরাদ্দ সেটা পাবে। ঠিক আছে, 0 পয়েন্টে ওয়াইএন এর ভ্যালু বার করার জন্য বলে অনেক সময়। বোঝা গেছে, সেটা কি করে বার করবো এবার দেখা যাক। এখানে নাম্বারিং কর। স্যার একটু ছোট করুন। হুম, এটা কত নম্বর হবে? 4 নম্বর। হয়েছে? হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে এক্স ইকুয়াল টু জিরোতে ওয়াইএন এর ভ্যালুটা বার করব। ঠিক আছে, ভ্যালু অফ ওয়াইএন অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো, এটা অনেক সময় বার করতে বলে, আমি অনেক অঙ্কেই দেখেছি সেটা পরীক্ষায় এসছে, তাই সেটা আমাদের শিখে নিতে হবে যদি পুরো নাম্বারটা পেতে হয়। ভ্যালু অফ ওয়াইএন
অ্যাট এক্স ইকুয়ালস টু 0 এটা আমরা বার করতে চাইছি। কি করে করব দেখা যাক। তো আমাদের 4 নম্বর যে এক্সপ্রেশনটা সেটা সেখানে খুব ভাইটাল ভূমিকা রয়েছে, যে এক্স ইকুয়াল টু 0 তে ওয়াই এর ভ্যালু যখন বার করতে চাইবো তখন এই 4 নম্বর এক্সপ্রেশনটা কিন্তু খুব ভাইটাল, সেখান থেকেই মেন কাজটা শুরু হবে। ঠিক আছে, সেখান থেকে কিন্তু কাজটা মেন শুরু হবে। তো ফ্রম 4 বা পুটিং এক্স ইকুয়ালস টু 0, in 4 we get তাহলে এক্স এর জায়গায় 0 বসাচ্ছি, তাহলে 1 মাইনাস 0 স্কোয়ার ওয়াই এন প্লাস 2 এর ভ্যালুটা কিন্তু 0 পয়েন্টে আসবে। তার মানে এক্স এর জায়গায় 0, এখানে এক্সটা লেখা নেই, এখানে কিন্তু অ্যাকচুয়ালি এক্স ছিল একটা করে, মানে যেটা ওয়াই এন এক্স বা ওয়াই এক্স বোঝাচ্ছে সেটার জন্য। সেখানেই এক্স এর জায়গায় এখন কি বসাচ্ছি, 0 বসাচ্ছি, সেটা কিন্তু এবার মেনশন করতে হবে। কারণ এবার যদি আগেরটাতে কেউ যদি ওয়াই এক্স কে শুধু ওয়াই লেখে কোনো গন্ডগোল নেই, কিন্তু ওয়াই 0 কে শুধু ওয়াই লেখা যাবে না, তাহলে তো এই দুটো সেম হয়ে গেল, মানে সমস্ত পয়েন্টে কি ওয়াই 0 নাকি, ওয়াই এর ভ্যালু সমস্ত পয়েন্টেই ওয়াই 0, দুটোই যদি ওয়াই লিখি তার মানে তো এটাই বোঝাচ্ছে ওয়াই এক্স আর ওয়াই 0 সমান। শুধু ওয়াই লেখা মানে সেটা ওয়াই অ্যাট এক্স, এনি পয়েন্ট এক্স বোঝাচ্ছে, কিন্তু কোনো পার্টিকুলার পয়েন্ট বোঝানোর জন্য সেই পয়েন্টটাকে অবশ্যই মেনশন করতে হবে। ঠিক আছে, জেনারেল ভাবে যখন লিখছি ওয়াই এক্স সেখানে শুধুমাত্র ওয়াই লেখা যাবে, কিন্তু 0 পয়েন্টে যখন বোঝানোর চেষ্টা করছি তখন অবশ্যই 0 লিখতে হবে, নাহলে শুধু ওয়াই এন প্লাস 2 লিখলে এটা এটাই মনে হবে যে এখানে 0 এক্স এর জায়গায় 0 বসাচ্ছি অথচ এখানে বসাচ্ছি না, সেটা মনে হবে। সেটা তো নয়, এরকম ভাবে তো হতে পারে না, ভেঙে ভেঙে তো পার্শিয়ালি বসানো যায় না। একটা এক্সপ্রেশনে বসাচ্ছি মানে পুরোটাতেই বসাতে হবে, তার জন্য এটা আমাকে মেনশন করতেই হবে যে 0 পয়েন্টে এখন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ওয়াই এন প্লাস 2 0। এই পোর্শনটা যেহেতু 0 আছে পুরোটাই 0 হয়ে যাবে, পুরো ফ্যাক্টরটাই তার মানে এই পোর্শনটাতে 0 হয়ে যাবে। তাহলে থাকবে কোনটা, থাকবে শুধুমাত্র এটা। এবং এটাকে যদি ওইদিকে নিই তাহলে একটু কাজটা করতে সুবিধা হবে, এন স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই এন 0, এরকম একটা এক্সপ্রেশন আমরা পাচ্ছি। এবার এটাকে নাম্বারিং করে রাখি। ওকে, এবার এখান থেকে আমরা এন এর কিছু পার্টিকুলার ভ্যালু বসাবো। তো নাও n ইকুয়ালস টু 1 ইমপ্লাইজ n এর ভ্যালু কেউ যদি এখন 1 নিস বা n এর ভ্যালু কেউ যদি 0ই নেয়, n ইকুয়ালস টু যদি 0 নিই তাহলে কি পাওয়া যাবে। বা এরকম ভাবে নি, দাঁড়া, আমার কাছে রয়েছে হচ্ছে নাও y ইকুয়ালস টু কি দেওয়া ছিল, y ইকুয়ালস টু দেওয়া ছিল ই টু দি পাওয়ার a সাইন ইনভার্স এক্স, ই টু দি পাওয়ার a ইন্টু সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, অথবা তোর একটা কাজ করিস, আবার ডেরিভেটিভ করার কোনো প্রয়োজন নেই, আমাদের তো এক্সপ্রেশনটা করা আছে। নাও ফ্রম 2, 2 নম্বর এক্সপ্রেশনটা কি ছিল, কোথায় গেল 2 নম্বর এক্সপ্রেশন, 2 নম্বর এক্সপ্রেশনটা কি ছিল দেখ, বা ডাইরেক্ট এখান থেকে বল। y1 সমান ছিল হচ্ছে a y ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, y1 ইকুয়ালস টু ছিল a ইন্টু ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, সেখানে তোরা 0 বসা এক্স এর জায়গায়, তাহলে কি পাবি বল, সেখানে 0 বসালে কি পাবি বল। আর 3 নম্বর এক্সপ্রেশনে 0 বসালে কি পাবি বলবি। তাহলে ফ্রম 2, বা 2 ও দরকার নেই, ডাইরেক্ট আমরা y থেকেই নিই না কাজটা। নাও y1 ইকুয়ালস টু আমার কাছে ছিল হচ্ছে a y ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন এবার তার আগে আমরা যদি y এর ভ্যালুটা একবার বার করি, y এর 0 কত ছিল বল, y টা কত ছিল, ই টু দি পাওয়ার a সাইন ইনভার্স এক্স, আমার কাছে y টা ছিল হচ্ছে ই টু দি পাওয়ার a সাইন ইনভার্স এক্স। সেখানে যদি 0 বসাই তাহলে কি আসবে, তাহলে দিস ইমপ্লাইজ y 0 মানে কত, y 0 মানে ই টু দি পাওয়ার a
সাইন ইনভার্স 0, তার মানে ই টু দি পাওয়ার এ ইন্টু 0। সাইন ইনভার্স 0 মানে কত? 0। আর তার মানে ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে কত? 1। তাহলে y0 এর ভ্যালু কত পেলাম? y0 এর ভ্যালু পেলাম হচ্ছে 1। এবার আমরা পাবো হচ্ছে y1 এর ভ্যালু। এগেন y1 সমান কত? ay ডিভাইডেড বাই দিস। তার মানে y1 0 মানে কত? a ইন্টু y0 ডিভাইডেড বাই 1 মাইনাস 0 স্কোয়ার। তার মানে y1 0 সমান কত হচ্ছে? y0 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে y1 0 এর ভ্যালু হচ্ছে এই। এবার করবো y2 0 এর ভ্যালু কত? y2 0 এর ভ্যালু কত? সেটা 3 নম্বর এক্সপ্রেশনে না বসালে পাবি না। এগেন ফ্রম 3 নম্বর এক্সপ্রেশনে x ইকুয়াল টু 0 বসা। 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 মাইনাস এ স্কোয়ার y। ফ্রম 3 x ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ 1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে 0 স্কোয়ার ইন্টু y2 0 মাইনাস এক্স y1, তার মানে 0 y1। তারপর মাইনাস এ স্কোয়ার, এখানে 0 বসাচ্ছিস, তাহলে এটা তো 0 লিখতে হবে। y1 0 মাইনাস এ স্কোয়ার y0 ইকুয়ালস টু কত? 0। তাহলে পেয়ে গেলি y2 0। এটা পুরোপুরি 0 হয়ে গেল। এখানে মাইনাস এ স্কোয়ার y0 আর y0 এর মান হচ্ছে 1। এই ভ্যালুটা বার করা একটু ঝামেলা আছে, বাকি লিবনিজ রুল পর্যন্ত সোজাই। মানে y2 0 এর ভ্যালু হচ্ছে এ স্কোয়ার, তাহলে y0 এর ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, যেটা আমরা একদম 1 নম্বর ইকুয়েশন থেকে পেয়ে যাচ্ছি। একদম 1 নম্বর ইকুয়েশন থেকে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, ফ্রম 1 থেকেই পেয়ে যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি 2 নম্বর থেকে পাচ্ছি, কিন্তু ডাইরেক্টলি y1টাই নিয়ে নিলাম, সেখানে আর 2 লিখছি না ওই জন্য। কারণ 2 নম্বর এক্সপ্রেশন স্কোয়ার টোয়ার করে সুন্দর একটা ফর্ম এনেছিলাম, সেটা আর খাটাচ্ছি না এখানে। শুধুমাত্র y1টাই লাগবে, তাই y1টা নিয়েছি প্রথম দিক থেকে। হয়েছে? তাহলে এটা হচ্ছে y0 y1 0 y2 0 এর ভ্যালু। এবার আমাদের করতে বলেছে জিরোর yn এর ভ্যালুটা বার করতে বলেছে, yn এর ভ্যালু 0তে বার করতে বলেছে। সেটার জন্য আমাদের এবার কোথায় বসাবো? এই 5 নম্বর এক্সপ্রেশনে বসাতে থাকবো। নাও নাও ফর, এরকম ভাবে লিখ, ফ্রমই ঠিক আছে। নাও ফ্রম 5 n ইকুয়ালস টু 1 বসালে আমরা কি পাচ্ছি? n ইকুয়ালস টু 1 বসিয়ে পেয়ে যাচ্ছে হচ্ছে y1 প্লাস 2, তার মানে y3 0 ইকুয়ালস টু 1 স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু y1 0। তার মানে y3 0 যে ভ্যালুটা সেটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর y1 0 ভ্যালু হচ্ছে a। হয়েছে? তারপরে n ইকুয়ালস টু 2 বসা। n ইকুয়ালস টু 2 বসালে পাচ্ছিস হচ্ছে y4 পেয়ে যাবি, তাহলে 2 প্লাস 2 করে। এখানে 2 স্কোয়ার প্লাস এ স্কোয়ার আসবে, আর এখানে y2 0 আসবে। তার মানে y4 0 ইকুয়ালস টু 2 স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর y2 0 এর ভ্যালু কত? এ স্কোয়ার। n ইকুয়ালস টু 3 বসা। তার সঙ্গে y3 0 এর ভ্যালু কত? y3 0 এর ভ্যালু হচ্ছে এটা। আর লাস্ট আর একটা করবো, তারপর সিমিলারলি লিখে দেবো।
y40 কত ছিল? y40 ছিল হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এবার তাহলে আমরা সিমিলারলি লিখে দিতে পারি, তাহলে প্রসিডিং ইন দিস ওয়ে, proceeding in this way we find বা we get, দেখতে পাচ্ছি সেখানে y30 ভ্যালু এরকম বেরিয়েছে, y মানে y30টা এরকম, y50টা এরকম, মানে 3 স্কোয়ার করে করে যাচ্ছে, তাহলে yn0টা কত বেরোবে? we find yn0 equals to, তাহলে 1 স্কোয়ার প্লাস a স্কোয়ার, মানে কোথা থেকে শুরু হবে সেটা, যখন y50 তখন 3 থেকে শুরু হয়েছে, y503 থেকে শুরু হয়েছে, 301 থেকে শুরু হয়েছে, তাহলে ynটা কোথা থেকে শুরু হবে দেখি, বলতে পারিস কিনা? n-2 থেকে শুরু হবে, 2 ঘর কম থেকে শুরু হবে, দেন পরপর লিখতে থাক, তারপরে কত, n-4 হবে, এবং এরকম করতে করতে লাস্টেরটা হয়ে যাবে হচ্ছে আহ লাস্টেরটা যেটা হবে সেটা হচ্ছে 3 স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দেন 1 স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এবং তারপরে হচ্ছে এই, ঠিক আছে, এই এখানে গিয়ে শেষ হবে এই পর্যন্ত। কখন? যখন n ইজ অড, কারণ 1-এর সময়, 3-এর সময় এগুলোর ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে। আর nটা যদি ইভেন হয় তখন কি হবে? n যদি ইভেন হয় তখন কি হবে? সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ারে গিয়ে শেষ হচ্ছে, তার আগের টার্মটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার আগেরটা হচ্ছে 4 স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে একই জিনিস ঘটবে এখানে, যখন 6 তখন 4 থেকে শুরু হয়েছে, তার মানে n-2 থেকেই শুরু হয়েছে কিন্তু। ঠিক আছে, এইটা হচ্ছে লাস্ট অ্যান্সার লিখতে হবে। এই পোর্শনটা দিলে অনেক বেশি, এই পোর্শনটা দিলে অনেক তোর কঠিন হয়ে যাবে লাস্টের দিকটা, কারণ 5 নম্বরের জন্য এতটা না দিলেই হয়। 5 নম্বরের জন্য শুধুমাত্র লিবনিজ পর্যন্ত দিলেই ঠিক আছে, কারণ তারপরে যদি জিরোর ভ্যালুটা বার করতে বলে, এটা কিন্তু এরকম পাতি ডেরিভেটিভ নয় যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সেখানে এক্স এর ভ্যালু ট্যালু রয়েছে, শুধুমাত্র জিরো বসাবো হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেটা নয়, তাহলে শুধুমাত্র এইটুকুনি হতো অঙ্কটা, তাহলে জাস্ট এইটুকুনি করলেই হয়ে যেত। এখানে এনে তোর ডেরিভেটিভ জিরো বসাচ্ছিস, তার জন্য কিন্তু খাটনি আছে এতটা, সিমিলারিটিটা খুঁজতে হবে। বোঝা গেছে? আচ্ছা, এই অঙ্কটা বুঝে থাকলে আমাদের ঠিক একই অঙ্ক, শুধুমাত্র এর জায়গায় 2 বসিয়ে একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, সেটা তাহলে হোমওয়ার্ক থাকলো। সেখানে কি বলেছে, y = e⁻²sin−1 তার মানে ওখানে ছিল হচ্ছে a sin−1, তারপর হলো এখানে রয়েছে হচ্ছে e⁻²sin−1। তো পুরোপুরি সেম অঙ্ক হবে তাহলে এখানে, ঠিক আছে, পুরোপুরি সেম। যেমন এখানটা আমাদের ছিল তাহলে এ স্কোয়ার, এ দিয়ে যখন করেছি তখন এখানে এ স্কোয়ার ছিল, তাহলে এখানটা কত হবে? এখানে 2 স্কোয়ার, তাই 4 হয়েছে। ঠিক আছে, তাহলে যা যা প্রসেসে করেছি হুবহু সেম করে যেতে হবে, শুধুমাত্র এর জায়গায় 2 লিখে লিখে করে যেতে হবে। এ যেটা ছিল আগের অঙ্কে, সেই অঙ্কটাতেই এর জায়গায় 2 বসাতে হবে। এবার শুধু এই লাস্টের পোর্শনটা একটু বলি, যে y70 = 2 × 5 × 13 × 29, এই ব্যাপারটা আমরা আনবো কি করে? 2, 5, 13, 29, এই জিনিসটা আমরা আনবো কি করে? আমরা চাইলে কোনো রকম নতুন কিছু না করে এত অবধি করে নিলাম, অর্থাৎ yn0 পর্যন্ত আমরা যদি বার করি, তাহলে yn0টা এরকমই বেরোবে, শুধুমাত্র এর জায়গায় 2 বেরোবে, তাই তো এর জায়গায় 2 বসাতে হবে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে yn0টা কত বেরোবে, এইটুকুনি শুধু আমি হিন্টস দিয়ে রাখছি। yn0টা তাহলে হয়ে যাবে হচ্ছে n-2 এর হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বলতে এখানে 2 স্কোয়ার, দেন n-4 এর হোল স্কোয়ার, এটা মাইনাস, এটা প্লাস হবে, ঠিক আছে, এটা কিন্তু প্লাস হবে, এখানে মাইনাসের কোনো ব্যাপার নেই, এখানে প্লাস হবে, প্লাস এ স্কোয়ার,
এ স্কোয়ার বলতে 2 স্কোয়ার। এরকম করতে করতে যাচ্ছে, তাহলে কত হচ্ছে এখানে 3, মানে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, দেন 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এবং লাস্টে গিয়ে হচ্ছে 2। কখন? যখন এনটা হচ্ছে অড। আর যখন এনটা ইভেন তখন কত হবে? তখন সেম ভাবেই চলবে, n-2 এর হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইন্টু n-4 এর হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তারপরে কি রয়েছে? 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এরকম ভাবে যাবে। তার মানে 4 স্কোয়ার, যদিও এটা কাজে লাগবে না অঙ্কটার ক্ষেত্রে, বিকজ y70 চাইছে, তার মানে এনটা যখন অড তখন চাইছে ভ্যালুটা। লাস্টেরটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইন্টু কত আছে? এ স্কোয়ার, এ মানে হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার যখন এনটা হচ্ছে ইভেন। তাহলে এত অবধি আমরা পুরোপুরি করব, এত অবধি যে প্রসেসটা সেটা কিন্তু পুরোটা করতে হবে। এবং তারপরে আমি শর্ট করেও করা যায় উপরে, ঠিক আছে, শুধুমাত্র ডাইরেক্ট y70 বার করা যায়, কিন্তু আমি সেটা চাইছি না। আমি যদি বাই চান্স এখানে yn0 বার করতে বলে তখন কিন্তু আমাদের প্রবলেম হয়ে যাবে। তাই আমি চাইছি yn0 পর্যন্ত পুরো বার কর, দেন সেখানে n এর ভ্যালুটা 7 বসিয়ে দে, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে এবার লিখি, নাও ফর n ইকুয়ালস টু 7, y70 সমান কত হবে? তাহলে 7টা কিরকম নাম্বার? 7টা হচ্ছে অড সংখ্যা, 7টা হচ্ছে একটা অড ইন্টিজার, অড ন্যাচারাল নাম্বার। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমেরটা নেবো না সেকেন্ডেরটা নেবো? অবভিয়াসলি প্রথমেরটা নেবো, কারণ প্রথমেরটাতেই অড যখন তখন ফর্মুলাটা ডিরাইভ করা হয়েছে। তাহলে প্রথমেরটা যদি বসাই তাহলে কত আসছে এখানে? n এর জায়গায় কত বসছি? তার মানে n এর জায়গায় 7, তাহলে 7 মাইনাস 2 প্লাস 2 স্কোয়ার ইন্টু 7 মাইনাস 4 প্লাস 2 স্কোয়ার ইন্টু, এরপর যখনই আমি 7 - 6 করতে যাব, 2 4 6 এভাবে হতে যাবে। তো 7 - 6 করবো, তখন সেটা হতে পারে 7 - 6 তার হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এত অব্দি ঠিক ছিল, কিন্তু এরপর যদি 7 - 8 করি তাহলে নেগেটিভে চলে যাবে। নেগেটিভের কিন্তু কোনো ব্যাপার নেই, 1 পর্যন্তই এটা যাবে। এটা কত পর্যন্ত যাবে? 1 পর্যন্ত যাবে। 7 - 6 করলে কিন্তু 1 চলে আসছে, তাই ফার্দার আর 7 - 8 করার কোনো প্রয়োজন নেই এখানে। লাস্টে গিয়ে শুধুমাত্র কত বসে যাবে? 2টা বসছে, কারণ জেনারেল ভাবে আমাদের এ এসেছিল, তো এই অঙ্কটার ক্ষেত্রে 2 আসবে। তাহলে এবার ক্যালকুলেট করলে কত? 7 - 2 মানে হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তারপর এটা 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তারপর এটা 4, এটা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এবং লাস্টে হচ্ছে 2। তাহলে 5 স্কোয়ার মানে কত? 25 প্লাস 4 মানে 29, তারপর 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, 2 স্কোয়ার মানে 4, তার মানে হয়ে গেল 13, দেন 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, তার মানে হয়ে গেল 5, তারপর হলো 2। তার মানে ওভারঅল যদি ক্যালকুলেশনটা ঠিকঠাক করে এখানে যেটা চেয়েছে সেটা লিখলে উল্টো করে লেখা আছে ছোট থেকে বড় আকারে, 2 × 5 × 13 × 29। বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা যে কোনো, যদি টা জানা থাকে তাহলে যে কোনো মানই আমরা বার করতে পারবো, ঠিক আছে, যে কোনো মান আমরা বার করতে পারবো। ওই জন্য আমি বলছি টাকে করে নিই, তারপর সেখান থেকে আমাকে যদি বলে এখন y8 বার করতে, তো y8 যদি বার করতে বলতো, y7 না দিয়ে যদি y8 বার করতে বলতো, কিংবা দুটোই বার করতে বলতো, তো y80 মানে তাহলে কি হবে? সেকেন্ডটাতে বসাতাম, ইভেনে বসাতাম, তাই তো? ইভেনে বসালে কত পর্যন্ত যাবে? কত পর্যন্ত যাবে তোরা এইভাবে ভাবতে পারিস। উল্টো দিক থেকে ভাবলেও কিন্তু সুবিধা হবে তোদের। 2 স্কোয়ার, উল্টো দিক দিয়ে ভাবলে কি আসছে? 2 স্কোয়ার, তারপর 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তারপর কত? তারপর হচ্ছে 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, দেন
8 পর্যন্ত যাবে, তার মানে তার থেকে আরো বাড়বে দুটো, 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এবং তারপরে 8 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, কিন্তু আসলে শুরু হচ্ছে n-2 থেকে। যখন n এর ভ্যালু নিচ্ছিস তখন n-2, তার মানে 8 যখন, তখন 6 থেকেই শুরু হবে, তাহলে এর আগেরটা আমার হবে না, এত পর্যন্তই যাবে। এবং সেটা করলে কত হচ্ছে, এটা আমি ভেঙে ভেঙে করেছি প্রথম দিক থেকে, কিন্তু তোরা এইভাবেও ডাইরেক্ট ভাবতে পারতিস, উল্টো দিকে ভাবলে তাড়াতাড়ি কাজটা হবে। 6 স্কোয়ার মানে 36 প্লাস 4 40, তারপর এখানে কত, 4 4 16 আর 4 20, তারপরে কত, 4 4 আর 4 8, লাস্টেরটা হচ্ছে 4। বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা কাজটা করতে পারি, অর্থাৎ 4 8 20 40 এভাবে যাচ্ছে। বোঝা গেছে? তাহলে এই অঙ্কটা তোরা পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত করবি, এবং অবশ্যই অবশ্যই আগের যে অঙ্কটা করে দিয়েছি পুরো প্রসেসটা আমরা ভালো করে দেখবো, মনে মনে ভাববো যে এই স্টেপ গুলো করতে হবে, এরকম ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, এই কাজগুলো আমাদের করতে হবে, তারপর আমরা কিন্তু এই অঙ্কটা পুরো না দেখে করব। ওই রকম ভাবে একটুখানি দেখলাম ওখানে কি করেছি, আবার একটা লাইন লিখলাম 2 বসিয়ে, ওইভাবে হয় না, ওইভাবে শেখা যায় না, পরীক্ষার সময় ভুলে যেতে একদম কম্পালসারি যে ভুলবো জিনিসটা মাঝখানে গিয়ে। তা পরীক্ষায় সঠিকভাবে লিখে আসতে, নিখুঁতভাবে লিখে আসতে এবং কম্প্যাক্ট ওয়েতে না ভুলে একদম অ্যান্সার করতে, তার জন্য কিন্তু আমাদের প্রথমেই যে অঙ্কটা রিলেটেড এটা, সেটাকে আগে ভালো করে দেখবো, বুঝবো, খাতায় না দেখে লিখবো, দেন এই অঙ্কটা করব। ঠিক আছে? তাহলে আর কোনো রকম ভুল হবে না। ওই একটা লাইন দেখছি কি করেছি, আবার একটা লাইন লিখছি, ওরকম করতে গেলে কিন্তু ভুল হবেই। ঠিক আছে? লাস্টে গিয়ে কিন্তু পরীক্ষার সময় যখন দিবি তখন তোর মনে হবে যেন খাতাটা একটু দেখতে পারলে ভালো হতো। তো সেই জিনিসটা যাতে না হয় তার জন্য কিন্তু একদম না দেখেই পুরোটা লিখতে হবে। ঠিক আছে? আর এই অঙ্কটাও যদি বুঝে থাকিস তাহলে তোরা অবশ্যই এই অঙ্কটা করতে পারবি। এই অঙ্কটা তোরা অবশ্যই করতে পারবি, এটা কিন্তু সম্পূর্ণ হোমওয়ার্ক থাকলো এখানে। এটা কিন্তু আগের অঙ্কটার সঙ্গে পুরোপুরি রিলেটেড, আগের অঙ্কটার সঙ্গে কিন্তু পুরো রিলেটেড। আগের অঙ্কটা কি ছিল, আগের অঙ্কটা বলতে একদম প্রথম যেটা করলাম, a sin ইনভার্স x, e⁻a sin ইনভার্স x ছিল। তাহলে এখানে কি রয়েছে, এখানে রয়েছে a এর জায়গায় কিছু নেই মানে 1 আছে, আর সাইন ইনভার্স এক্স এর পরিবর্তে আছে কজ ইনভার্স এক্স। ঠিক আছে? এখানে 1 আছে, আর এখানে রয়েছে হচ্ছে সাইন ইনভার্স এক্স এর পরিবর্তে কজ ইনভার্স এক্স। এবার শুধু এক্সট্রা কি জিনিস লাগবে, কজ ইনভার্স এক্স এর ডেরিভেটিভ জানা থাকলে আমরা কাজটা করে দিতে পারবো। কজ ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কিন্তু জাস্ট সাইন ইনভার্স এর মতোই, শুধুমাত্র একটা নেগেটিভ সাইন আসবে, -√1 মাইনাস এক্স স্কোয়ার। যেটুকুনি এক্সট্রা কাজে লাগবে আমি বলে দিলাম, এর বাইরে আর কিছু লাগবে না। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো কিন্তু। বোঝা গেছে? তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলোকে করতে হবে। এরকম টাইপের আরো প্রচুর অঙ্ক রয়েছে, সমস্ত আমি করাবো, তার জন্য একটা ক্লাসে হয়তো এতটা করানো সম্ভব না, আজকে এতটাই রাখছি। নেক্সট ক্লাসে কিন্তু এরপর থেকে আরো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমরা কিন্তু করব, এবং যেগুলো বারবার বলছি প্রচুর বার রিপিট হয়েছে পরীক্ষাতে অল্টারনেটিভ ইয়ারে, সেই ধরনের অঙ্কগুলো আমরা আগে সলভ করে নেব। তাই প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাদের মন দিয়ে দেখতে হবে। ঠিক আছে? এবং মন দিয়ে ক্লাসগুলো করতে হবে, খাতায় না দেখে কিন্তু প্র্যাকটিস করতে হবে, তাহলে পরীক্ষার সময় অবশ্যই পারবো। এবং এর সঙ্গে যে চ্যাপ্টার গুলো আরো রয়েছে সেখান থেকে কোয়েশ্চেন আসুক বা না আসুক, এই চ্যাপ্টারের কোয়েশ্চেন কিন্তু প্রত্যেকটা বার পরীক্ষাতে আসে, তাই আমাদের ভালো করে রেডি রাখতে হবে চ্যাপ্টারটা। ঠিক আছে? এবং 5 নম্বর একদম ধরা বাঁধা এখান থেকে পাওয়াই যায়। ঠিক আছে? তাহলে আজকে আর করাচ্ছি না, আজকে এতটাই থাক। বাকি যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো আরো নেক্সট ক্লাসে করব। ঠিক আছে? তাহলে এই অঙ্কগুলো অবশ্যই না দেখে প্র্যাকটিস করে নেবে।